ফরেক্স দেখব, ফরেক্সের নিউজ ইভেন্ট, নিউজ কি, ফরেক্সের ফান্ডামেন্টাল, কারেন্সি স্ট্রেংথ, মার্কেটের স্ট্রেংথ, এগুলা দেখব। দেন ক্রিপ্টোর ফান্ডামেন্টাল দেখব। তাহলে আজকে আমরা মূলত শিখব কি, ফরেক্স এবং ক্রিপ্টো এই দুইটার ফান্ডামেন্টাল শিখব, কেমনে নিউজের বেসিসে আমরা ট্রেড নিতে পারি, এগুলো শিখব। দেন দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবার আগে আমরা জানি ফরেক্সের নিউজটা কি। তাহলে নিউজের জন্য আমরা কি করব, 2-3টা ওয়েবসাইট আছে, এই 2-3টা ওয়েবসাইট সম্পর্কে জানলে আশা করি ফরেক্স মার্কেটের মোটামুটি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এখন কি জানবো আমরা, এই যে ফরেক্স ফ্যাক্টরি, বুঝছেন, আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে যা সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি, এই যে এইভাবে সার্চ করবেন, চলে আসবে। আর তার যদি না হয় তাহলে আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই যে এখানে যা যা আছে, ক্রিপ্টোর যা আছে, ফরেক্সের যা আছে, এগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এগুলো দেখবেন, কেমনে ফান্ডামেন্টাল করবেন না করবেন সব, টেনশন নেই ইনশাল্লাহ। আপনার এখন সার্চ দিয়ে ক্লাস থেকে মনোযোগ সরানোর কোনো দরকার নেই, আপনি একটু দেখেন। তাহলে এই যে ফরেক্স ফ্যাক্টরি যদি আমি সার্চ দিই, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এটাতেই আপনি ঢুকবেন, বাট এটাতে আমি ঢুকি না, কারণ এটা আমার লগ ইন করা নেই। ওকে, আচ্ছা ঢুকি, এটাতেই ঢুকি, ওইটা কাইটা দিই যেটা আমার বুকমার্ক ছিল। এই টাইপের একটা ইন্টারফেস পাবেন আপনারা। এই টাইপের ইন্টারফেস পাইলে ঘাবড়ানোর কোনো রিজন নেই। হয়তো আপনার এই ফর্মসে থাকতে পারেন বা ট্রেডে থাকতে পারেন, আপনি সরাসরি ক্যালেন্ডারে চলে আসবেন। কই আসবেন? ক্যালেন্ডারে চলে আসবেন। এবার এই ক্যালেন্ডারে চলে আসলে আপনি দেখবেন আপনার 3টা কালার শো করতেছে, একটা রেড, একটা মোটামুটি অরেঞ্জ কালার, আর একটা ইয়েলো। বাট এই ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে আমরা করব কি, আমরা মূলত এই ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে নিউজ দেখব মার্কেটে। কারণ ফরেক্স মার্কেটের ভিতরে যখন নিউজ আসে তখন মার্কেটে হিউজ মোমেন্টাম চলে আসে। এখন নিউজ কেন লাগবে? কারণ নিউজ যখন আসে মার্কেটে ভলিউম বাইরে যায়, বুঝছেন। হয়তো আপনার একটা ক্যান্ডেলের ভিতরে আপনার প্রফিট দিয়ে দিবে, অথবা একটা ক্যান্ডেলের ভিতরে আপনার লস দিয়ে দিবে। তাহলে নিউজ ইভেন্টে আসলে ট্রেড করা উচিত না, আসলেই উচিত না। বাট তাও মানে একটু যারা ঝুঁকি নিতে চায়, দেখবেন একটা ক্যান্ডেলে আপনার প্রফিট হয়ে গেছে, একটা ক্যান্ডেলে আপনার লস হয়ে গেছে, যদি ওই নিউজটা এক্সিকিউট হয়। সব নিউজ কিন্তু এক্সিকিউট হবে না। যেমন এইখানে দেখেন 1 জুলাই, বুঝছেন, 1 জুলাই এতগুলো নিউজ ছিল, এখান থেকে 2টা নিউজও মেবি এক্সিকিউশন হয় নাই। যেই নিউজটা এক্সিকিউশন হয়েছে একদম বেটারভাবে, ওইটাতে আপনি ভালো প্রফিট করতে পারছেন, বুঝছেন। তাহলে নিউজ কেন দরকার? মার্কেটের ভিতরে হুট করে ভলিউম চলে আসে, একটা ক্যান্ডেলের ভিতরে আপনার প্রফিট দিয়ে দিবে, একটা ক্যান্ডেলের ভিতরে আপনার লস দিয়ে দিবে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি হয়তো দেখবেন যে নিউজের মাধ্যমে একটা ক্যান্ডেলে লস দিয়ে দিচ্ছে, একটা ক্যান্ডেলে প্রফিট দিয়ে দিচ্ছে। ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। আজকের পরে আপনি নিজেই বুঝবেন এটা কতটুকু ভ্যালুয়েবল, কতটুকু ভ্যালুয়েবল না। কারণ ওই একটা ভিডিও শ্যুট করার জন্য ও দেখা গেছে 20 বার শ্যুট নিছে, তারপর একটা ভিডিও হয়েছে, বুঝছেন। সো নিউজ ইভেন্টের মাধ্যমে আমি শুধু মার্কেটের ভলিউমটা চেক করতে পারবো, বাট শিওরিটি নাই কোনো যে হবেই এমন কোনো শিওরিটি নাই, বুঝছেন। তাহলে নিউজের ভিতরে 2টা থাকে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটু পরে জানতেছি। বাট আগে এই ইন্টারফেসটা বুঝে নিই, বুঝছেন। কারণ এই ইন্টারফেসটা যদি জানেন তাহলে এই নিউজ যা আছে এগুলো ম্যানুপুলেট করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা যখন এই টাইপে ঢুকবো, সবার আগে আমি এখানে লগ ইন করে নিব। আপনার লগ ইনে ক্লিক করলে আপনার মেইল চাবে, আপনি লগ ইন করে নেবেন। বাট এখন লগ ইন করতেছি না, ঝামেলা আছে, যদি চাই তাহলে নিয়ে নিব। তাহলে এখন এই টাইপের ইন্টারফেসের ভিতরে সবার আগে কি দেখি, সার্চ ইভেন্ট। আমি চাইলে এখানে কোনো ইভেন্ট সার্চ করতে পারবো, বাট সার্চের দরকার নেই, আমরা ম্যানুয়ালি বের করতে পারবো। ওকে, সার্চ করার দরকার নেই আপনার। তাইলে দেন আসবে ফিল্টার। এবার এই ফিল্টারে যদি আসি, আমার কাছে 3টা ইম্প্যাক্ট শো হচ্ছে, দেখছেন, 4টা ইম্প্যাক্ট শো হচ্ছে, বাট এইটারে কেউ ধরে না। 3টা ইম্প্যাক্ট, এটা বাদ দেই। এবার এইখানে 3 ধরনের ইম্প্যাক্ট আছে, একটা হলো হাই ইম্প্যাক্ট, একটা হলো লো ইম্প্যাক্ট, আর একটা হলো মিডিওকার ইম্প্যাক্ট, বুঝছেন। মানে একটা বড়লোক আর একটা ছোট আর একটা গরিব মানুষ, মানে মিডল ক্লাস। এই যে রেড যেই ইম্প্যাক্টগুলো দেখতেছেন, এটা হলো হাইলি এফেক্টেড নিউজ। এই এফেক্টগুলা এক্সিকিউশন হওয়ার চান্স সব থেকে বেশি। তার মানে এইটা না যেগুলা হবে না, হবে। বাট আমি যদি নাম্বারিং করি, এটা হলো আপনার 100%, এটা হলো 70%, এটা হলো 15%। এগুলা কি ইম্প্যাক্ট? হাই ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্ট, মিডিওকার ইম্প্যাক্ট। তাইলে আমরা কোন ইম্প্যাক্টগুলো সব থেকে বেশি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে? রেড ইম্প্যাক্ট। কারণ এই সময় মার্কেটে অনেক বড় বড় নিউজ থাকে। যখনই মার্কেটের কোথাও রেড ইম্প্যাক্ট দেখবেন, তার মানে ওই নিউজগুলা ভ্যালুয়েবল নিউজ। সারাদিন তো নিউজ চলতে থাকবে না, বুঝছেন। হয়তো চলতে থাকতে পারে,
খবরের কাগজে চলতে থাকতে পারে বা টিভি নিউজে চলতে পারে, বাট যেগুলার মাধ্যমে আপনি ফরেক্সে ট্রেড নিতে পারবেন ওইখানে এই দুইটা ইম্প্যাক্ট সব থেকে বেশি ভ্যালুয়েবল, মিডিওকর আর একটা হলো আপনার রেড ইম্প্যাক্ট। তাহলে এটা কি হাই ইম্প্যাক্ট, এটা কি মিডিওকার ইম্প্যাক্ট, এটা হলো লো ইম্প্যাক্ট। এখন আমি একটা এখানে কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। ধরেন আমি চাচ্ছি না এই যে অনেকগুলো ইম্প্যাক্ট দেখাচ্ছে না, আমি চাচ্ছি না এতগুলো ইম্প্যাক্ট দেখাক, আমি চাচ্ছি আমার শুধু হাই ইম্প্যাক্ট দেখাবে। তখন কি করবো, আমি এই দুইটারে আনটিক করে দিব, অ্যাপ্লাই ফিল্টার। এখন কি মার্কেটে যতগুলো হাই ইম্প্যাক্ট ছিল আমার শুধু হাই ইম্প্যাক্টের নিউজগুলোই দেখাইছে, বুঝছেন? এখানে কারেন্সি দেওয়া আছে, সমস্যা নেই। আগে সিরিয়াস ব্যাস বুঝি, তাহলে আশা করি সুবিধা হবে। তাহলে একটু আগে আমরা কী দেখছিলাম, ফিল্টার দেখছিলাম। আমি ওইখান থেকে যখন ফিল্টার করছি আমার এই অপশনটা চলে গেছে, বুঝছেন? কারণ ফিল্টার করছি। এবার আমি ফিল্টারে ক্লিক করি, এই অপশনটা চলে আসবে। এইখানে আবার অনেক সময় দেখবেন ফিল্টার লেখা নেই, সো হয়তো অনেকে খুঁজে পাবে না, এই জন্য দেখাই দিলাম। এই যে এইখানে আবার আসবেন, আপনি ফিল্টার পাওয়া যাবেন। ধরেন আপনি শুধু হাই ইম্প্যাক্ট চাচ্ছেন না, আপনি মিডিওকর ইম্প্যাক্টও চাচ্ছেন, ওকে, অ্যাপ্লাই ফিল্টার। এবার লাস্ট যেই কয়দিন শুধু মিডিওকর হাই ইম্প্যাক্ট ছিল ওই নিউজগুলো আপনার দেখাবে। এখন আরও ফিল্টার করতে পারবেন কেমনে, এই যে সবগুলো কারেন্সি আছে এইখানে আপনি কারেন্সিগুলো অফ করে দেন। কোন কোন কারেন্সিতে আপনি নিউজ মানে এফেক্ট চান, ধরেন আপনি সিডনি সেশনে ট্রেড করতেছেন, আপনি চাচ্ছেন শুধু অস্ট্রেলিয়ান ডলারের আর জেপিওয়াই মানে টোকিওর সেশন, এই দুইটা যখন মার্চ করবে তখন আপনি ট্রেড করবেন 6টা থেকে 8টা পর্যন্ত। সো আপনি চাচ্ছেন না উল্টাপাল্টা অন্য কোনো ইম্প্যাক্টগুলো থাকুক। হ্যাঁ, অন্য ইম্প্যাক্ট দরকার আছে, যেমন এইউডি অস্ট্রেলিয়ান ডলার যদি ইউএসডির সাথে কম্পেয়ার করে তাহলে ইউএসডিও লাগতে পারে। আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে নিজে নিজে পেয়ার বানাইতে পারেন। তাহলে আমি চিন্তা করলাম এখানে এইউডি ইউএসডি একটা পেয়ার হইতে পারে, তাহলে থাকবে। এনজিডির দরকার নেই, জেপিওয়াই জেবিপি পেয়ার হইতে পারে, ইউরো হইতে পারে, সিএনওয়াইয়ের দরকার নেই, সিএচএফের দরকার নেই, ক্যাডেরও দরকার নেই, শেষ, অ্যাপ্লাই ফিল্টার। এবার ওই কারেন্সিগুলাতেই শুধু আমার নিউজগুলো আসবে। দেখছেন কি কি, যেগুলো আমি এখানে সিলেক্ট করছিলাম, কি কি করছিলাম, এইওডি অস্ট্রেলিয়ান ডলার করছি, জেবিপি করছি, ব্রিটিশ পাউন্ড করছিলাম, এটার বলে জেবিপি, দেন জাপানিজ ইয়েন করছি, ইউএস ডলার করছি, আর ইউরো করছি, বুঝছেন? এবার আমি চাচ্ছি যে এগুলো কিছুই থাকবে না, শুধু এইউডি থাকবে। আপনি এগুলো একটু দেখবেন, ভালো হবে, কারণ ইন্টারফেস বুঝলে সব কিছু ইজি। এখন এখানে কি আছে, শুধু এইউডির ভিতরে নিউজগুলো ছিল। এখন হাই ইম্প্যাক্ট সিলেক্ট করা, বাট এইউডির ভিতরে কোনো ধরনের হাই ইম্প্যাক্টের নিউজ নাই। এটা কখন করবেন, যখন আপনি স্পেসিফিক 2-3টা কারেন্সির উপরেই ট্রেড করবেন, তখন আপনি চাইলে এই টাইপের জিনিসগুলো করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবার আপনি এখান থেকেও করতে পারবেন যে আপনি হাউজিং চাচ্ছেন না, কনজিউমার সার্ভিস চাচ্ছেন, বিজনেস সার্ভিস চাচ্ছেন, এটা চাচ্ছেন না, মিক্স চাচ্ছেন না, বন্ড চাচ্ছেন না, গভর্নমেন্টের যত ধরনের ঝামেলা সেগুলো চাচ্ছেন না, সেন্ট্রাল ব্যাংক থাকলো। এবার আপনার আরও মাল্টিপল হয়ে যাবে। আপনি দেখবেন কোন কোন যেভাবে আপনার ভালোভাবে মন চায়। তাহলে আমার এই ক্ষেত্রে মোটামুটি সবই অন থাকুক, সবই অন করে দিলাম, হাই ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্ট, যত ইম্প্যাক্ট আছে সবই অন করে দিলাম, সব কারেন্সি অন করে দিলাম, আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে ডান। এবার একটা না করে আপনি এই যে রিমুভ ফিল্টারে ক্লিক করলেও আপনার ওইটা সব রিমুভ হয়ে যেত। এই যে এখানে আসলে অ্যাপ্লাই, দেন আবার যদি যান এই যে রিমুভ ফিল্টার, যা থাকবে সব রিমুভ হয়ে যাবে, ওকে। এবার দেখেন এখানে অনেকগুলো ডেট সিলেক্ট করা, ভাই আমার স্পেসিফিক একটা দিন লাগবে, আমার এত দিনের দরকার নাই, আজকে 5 তারিখ, আমার শুধু 5 তারিখের নিউজগুলোই লাগবে, অন্য অন্য দিন লাগবে না। তখন কি করবেন, আপনি ক্যালকুলেটরে আসবেন, এই যে এইখানে আসবেন, ক্যালেন্ডারে আসবেন, দেখেন ক্যালেন্ডারের ভিতরে কি সিলেক্ট করা, জুন মাস সিলেক্ট করা, 2024-এর জুন সিলেক্ট করা। একে তো জুন সিলেক্ট করা, 2 তারিখ দেখেন গ্রে করা আছে, এখানে 30 থেকে একদম 6 তারিখ পর্যন্ত আপনারা এখানে সিলেক্ট করা। বাট আমি কি করব, আমি কি দেখব, আমি মূলত দেখব জুলাই মাস। তাহলে এখান থেকে আমি অ্যারোর মাধ্যমে, ইভেন আমি এইখান থেকে যদি মানে চেঞ্জ করি মে মাসে কোন কোন নিউজ ছিল সেটাও দেখতে পারবো, বুঝছেন? দেন আমি যদি আরও চেঞ্জ করি এপ্রিল মাসে কী নিউজ ছিল সেটাও দেখতে পারবো, বাট আমার দরকার নেই, আমি জুলাই দেখব। তাহলে যে জুলাই সিলেক্ট হয়েছে, এবার এইখান থেকে আমি শুধু 5 সিলেক্ট করে দিব, এই যে যা যা আছে এগুলো সব বাদ দিব, এগুলো সব বাদ দিব, শুধু 5 সিলেক্ট থাকবে আমার। যখন আমি 5 সিলেক্ট করলাম, আজকের তারিখে এই জায়গাটাতে কোন কোন নিউজ ছিল এই জিনিসগুলোই শুধু দেখাচ্ছে। দেখেন একটা হলে আপনার পুরো ব্ল্যাক করা, তার মানে এইটা এখন পর্যন্ত নিউজটা হয়ে যায় নাই, এগুলো সব নিউজ হয়ে গেছে, বুঝছেন? এই জন্য গ্রে হয়ে গেছে। তাইলে আজকে সারাদিনে মানে 5 তারিখে ফরেক্সের মধ্যে শুধু এই একটা নিউজ এখন পর্যন্ত চলে আসে, ইসিবি প্রেসিডেন্ট লেগার্ড স্পিক, যাই হোক, এটা 11টা 15-তে এক্সিকিউট হবে। এটা কি একটা মিডিওকর ইম্প্যাক্ট নিউজ। এবার আপনি যদি ফোল্ডারে ক্লিক করেন, এখান থেকে
এটা সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে ও আপনারা কি বলতেছে, বুঝছেন? বাট এটা আমরা জানবো একটু পরে ইনশাআল্লাহ। দেন এইটা তো বোঝা গেছে। এখন এইখান থেকে দেখেন, আপনি কিন্তু চাইলেও মাল্টিপল তারিখ সিলেক্ট করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন 1 থেকে 5 তারিখ পর্যন্ত সব নিউজ দেখবেন জুলাই মাসের। পারতেছেন, সিলেক্ট করতে পারতেছেন না। কই যাবেন? এইখানে যাবেন। এইখানে গেলে পুরো জুলাই মাস চলে আসবে। এবার আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। টানা 5টা 6টা একসাথে যেভাবে ইচ্ছা ওইভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে 5 দিন একসাথে সিলেক্ট করে অ্যাপ্লাই ফিল্টারে দিবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। 4 তারিখ সিলেক্ট করা। যাই হোক, এখান থেকে ইয়েস্টারডে আপনি আগামী দিন 6 তারিখ কোনো নিউজ আছে কিনা, ওকে? এই যে 6 তারিখ অ্যাপ্লাই সেটিংস, আপনি কি চাচ্ছেন 6 তারিখের নিউজ এখন পর্যন্ত পাবলিশড হয়নি ফরেক্স ফ্যাক্টরিতে, ওকে? তাহলে আমি কই যাব? আমি 5 তারিখেই যাই। এবার দেখেন দিস উইক, এই সপ্তাহে আপনি যদি চান শুধু টুডে সিলেক্ট করে রাখবেন, আজকের নিউজই আসবে। আপনি যদি চান টুমরো সিলেক্ট করে রাখবেন, কালকের নিউজ আসবে, ওকে? টুডে অ্যান্ড টুমরো, ইয়েস্টারডে চান, যেইভাবে চান। এগুলা এত ডিটেলসে দেখানোর কারণ হইলো এটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি কনফিডেন্স ফিল করবেন যে না, আমি খুব ভালোভাবে এগুলো ম্যানিপুলেট করতে পারি, আপনার জন্য সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি কই যাব? টুডেই যাব, অ্যাপ্লাই সেটিংস। আমার আজকের দিনের যত নিউজ আছে সব এখানে হয়ে যাবে। এখন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ইট ডিপেন্ড মার্কেটের উপরে, ওইটাও আপনি জানবেন। তবে এইখানে দেখেন কিছু জিনিস আছে, একটা হলো প্রিভিয়াস, আরটা হলো ফরকাস্ট, আরটা হলো অ্যাকচুয়াল। এই তিনটাই হলো নিউজ ইম্প্যাক্টের সব থেকে মূল হাতিয়ার। এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি একটা নিউজরে জাজ করতে পারবেন, ওকে? একটা হলো প্রিভিয়াস, আগে কি ছিল, ফরকাস্ট, আজকে কি হয়েছে, অ্যাকচুয়াল মানে আসলে কি হইতে পারে জিনিসটা, প্রিডিক্ট। অ্যাকচুয়াল যে জিনিসটা না, এটা পুরোই প্রিডিক্টেবল। আর এইটার মাধ্যমেই আপনি নিউজটারে ইম্প্যাক্টফুল বানাইতে পারবেন। এই অ্যাকচুয়াল যদি মাইনাস হয় বেস কারেন্সি ডাউনে যাবে, অ্যাকচুয়াল যদি প্লাস হয় বেস কারেন্সি আপে যাবে। দ্যাটস ইট। তার মানে কি, বেস কারেন্সি কোনটা? ধরেন ইউরো ইউএসডির ভিতরে আপনি ট্রেড করতেছেন, নিউজ কই? ইউরোতে। এখন ইউরোতে যদি আপনি ট্রেড করেন আর আপনার অ্যাকচুয়াল যদি থাকে প্লাসে মানে গ্রিনে, তার মানে কি ইউরো আপে যাবে। বুঝছেন? কনসেপ্ট বুঝছেন? এটা বুঝলে শেষ, ফরেক্স শেষ। অ্যাকচুয়াল যদি গ্রিন হয় আর আপনি যদি ইউরোতে ট্রেড করেন, তাইলে ইউরো আপনার কি হইতে হবে? বেস কারেন্সি হইতে হবে, আগের কারেন্সি হইতে হবে, মানে মূল কারেন্সি হইতে হবে, বুঝছেন? তাইলে এখন যদি আমি ইউএসডিতে ট্রেড করি আর ইউএসডি যদি আমার অ্যাকচুয়াল থাকে আপে মানে গ্রিন, তার মানে কি আমার ইউএসডি বেস কারেন্সি থাকবে, তখন আমার ইউএসডিটা আপে যাবে যদি নিউজটা এক্সিকিউট হয়। সব নিউজ কিন্তু এক্সিকিউট হয় না ভাই। 1000টা নিউজ থাকবে, 2টা 3টা এক্সিকিউট হইতে পারে। এই জন্য বেশিরভাগ মানুষ নিউজ ইভেন্টে ট্রেড করতে চায় না। একদম যারা জানে, ভিতরগত জিনিস জানে যে আসলে কখনই নিউজ ইভেন্ট ইম্পর্ট্যান্ট, এখানে অনেকগুলো জিনিস আছে, সবগুলো তো আর ইম্পর্ট্যান্ট না। এই যে এমপ্লয়মেন্ট খুবই ভালো, আনএমপ্লয়মেন্ট ভালো, তারপর আপনার গভর্নমেন্টের যদি কোনো ইস্যু হয় ওইটা ইম্পর্ট্যান্ট। এইখানে এই যে এগুলো যা দেখতেছেন এগুলো সব আপনার ইম্পর্ট্যান্ট না, আর এটা ওরাও বইলা দিছে, বুঝছেন? তাহলে এখান থেকে এই তিনটা কি, প্রিভিয়াস মানে হইলো আগে কেমন ছিল এই কারেন্সিটা, আগে কেমন ছিল, ফরকাস্ট মানে আজকে কি কাজ করছে, অ্যাকচুয়াল কি হইতে পারে। এবার এখান থেকে দেখেন আমি যদি ডিটেলসে ক্লিক করি, আমার কি বলছে, অ্যাকচুয়ালের এফেক্টটা কি পড়বে। অ্যাকচুয়াল যদি গ্রেটার দেন ফরকাস্ট ইটস গুড ফর কারেন্সি, মানে অ্যাকচুয়ালটা যদি ফরকাস্ট থেকে বেশি হয়, গ্রেটার দেন মানে বেশি, যদি বেশি হয় তাহলে ওই কারেন্সিটার জন্য ভালো হবে। কোন কারেন্সিটা? এই জায়গাতে যেই কারেন্সিটা থাকবে, ওকে? তাহলে এইখানে দেখেন তো আপনি জেবিপিতে একটা নিউজ ছিল, লিডিং ইন্ডিকেটর, ওকে? আমার নাম জানার দরকার নেই, এটা নর্মাল একটা নিউজ ছিল। আমি যাই, কই গেলাম, ডিটেলসে গেলাম, কি বলছে এখানে, অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট, যদি ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল হায়ার থাকে। এখন এখানে গ্রিন হইতে হবে এমন কোনো কথা নেই, যে গ্রিনই হইতে হবে এমন কোনো কথা নেই, রেডই হইতে হবে এমন কোনো কথা নেই। যদি ফরকাস্ট থেকে বেশি থাকে, বেশি যদি থাকে তাহলে কি হবে, এইখানে যে কারেন্সিটা থাকবে ওই কারেন্সিটার জন্য ভালো হবে। তাহলে এই কারেন্সিটা যদি বেস কারেন্সি হয়, এটা কই যাবে? আপে যাবে। আর এইখান থেকে ফরকাস্টের তুলনায় যদি অ্যাকচুয়ালটা ভালো হয় বলতে মানে ফরকাস্ট যদি 1 থাকে, অ্যাকচুয়াল যদি 2 হয়, বুঝছেন? তখন কি হবে? ইউরোর জন্য খারাপ হবে। তাহলে ইউরো যদি যেইখানে বেস কারেন্সি না আসে ওই জায়গাটা কি হবে, ইউরো ডাউনে থাকবে। আর যদি ইউরো বেস কারেন্সি থাকে, অ্যাকচুয়াল যদি ভালো হয়
বুঝছেন? ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়ালটা যদি ভালো হয় তখন ইউরো আপে যাবে। ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়ালটা যদি কম হয় ইউরো ডাউনে যাবে, যদি ইউরো বেস কারেন্সি থাকে। এখন ভাই ইউরো বেস কারেন্সি থাকলো না, তাহলে ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল যদি আপে থাকে আর ইউরো যদি বেস কারেন্সি না থাকে তখন ইউরো কই যাবে? ডাউনে যাবে। এটা আপনি নিজে নিজেই বুঝে যাবেন আশা করি। এই ৩টা জিনিস মনে রাখেন জাস্ট, প্রিভিয়াস, ফরকাস্ট, অ্যাকচুয়াল। এটা মনে রাখেন। প্রিভিয়াসের থেকে ফরকাস্ট কি? এটা নরমাল একটা ডাটা, এটার প্রিডিক্ট করছে। বাট যদি অ্যাকচুয়ালটা এই যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু অলওয়েজ এই যে অ্যাকচুয়ালটা কিন্তু উইঠা থাকবে না। অ্যাকচুয়ালটা কিন্তু উইঠা থাকবে না, বুঝছেন? এই অ্যাকচুয়ালটা ট্রেডটা এক্সিকিউট করার ৫ থেকে ৬ সেকেন্ড আগে, মানে একটা নিউজ এক্সিকিউট হওয়ার ৫ থেকে ৬ সেকেন্ড আগে এইটা রেড হবে অথবা গ্রিন হবে, বুঝছেন? তাই মানে এইখানে যেটা দেখাবে ওইটা কি হবে? আপনার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে দেখাবে। বুঝছেন? কনসেপ্টটা বুঝছেন? নিউজ ইভেন্ট অত ইম্পর্টেন্ট না ট্রেডিংয়ের জগতে। সো এটা নিয়ে তো প্যারা নিয়ে লাভ নাই। ইউটিউবাররা ভাই বহুত ভিডিও বানায়, ওরে অনেক কিছু বানাবে, অনেক ধরনের চার্ট প্যাটার্ন দেখাবে, অনেক কিছু দেখাবে। দিন শেষে প্রাইস অ্যাকশন, আপনার যে বেসিক নলেজটা আছে ওইটাই ইম্পর্ট্যান্ট। ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই। একটা ভিডিও দেখে ইউটিউবে একটা চার্ট প্যাটার্নের ভিডিও দেখলেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যাচ্ছে, কী ড্র করছে, আপনি ওটার পিকচার তুইলা যাবেন এই টাইপের খুঁজতে, পুরা ৭ দিনের ডাটা খুঁজেও পাবেন না, বুঝছেন? ভিউয়ের জন্য মানুষ বহুত কিছু করে। সো এত প্যারা নিয়ে লাভ নেই। আপনি যেটা লাগবে ওইটা আপনি জানেন। এখন এই যে অ্যাকচুয়ালটা দেখতেছেন, এটা কিন্তু ট্রেডটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে হইছে। আবারও বুঝছেন, এটা ট্রেডটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে হইছে। এটা কিন্তু এখানে থাকবে না। শুধু কি থাকবে? প্রিভিয়াস থাকবে আর ফরকাস্ট থাকবে। এখন পর্যন্ত এটা প্রিভিয়াসও আসে নাই, ফরকাস্টও আসে নাই। ১১টার সময় যে নিউজটা আসবে তাহলে হয়তো আমি দেখাই দিতে পারতাম। বাট অ্যাকচুয়ালটা থাকবে না, এটা মাথায় রাখেন। এইটা আপনার ট্রেডটা হয়ে যাওয়ার পরে, এটা লাইক ইন্ডিকেটরের মতন, একটা ট্রেড হয়ে যাওয়ার পরে আপনার এখানে ডাটাটা শো করাবে। তাহলে ভাই আমি নিউজের মাধ্যমে কেমনে ট্রেড নিব? তুক্কা। তুক্কা বুঝেন? আপনার ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, আপনি আপনার নর্মাল ট্রেডে আসেন, ওইখান থেকে আপনি ৫% রিস্ক নিয়ে একটা ঝুঁকি নিলেন আপনার ক্যাপিটালের। যদি আমার ক্যাপিটাল হয় ৫% একসাথে চলে যাবে। আর যদি আমার ক্যাপিটাল এইখানে, মানে আমি, নিউজ দুইভাবে হইতে পারে, ভালো হইতে পারে, গুড হইতে পারে, নেগেটিভ পজিটিভ দুইভাবে হইতে পারে। তাহলে নেগেটিভ যদি আমার নিউজ হয়, আবার বলি, আপনি নিউজের মাধ্যমে ট্রেড নিতে পারবেন না, নিউজের টাইম অনুযায়ী ট্রেড নিতে পারবেন। ধরুন ১১টা ১৫তে একটা নিউজ, আমি চার্ট খুলে বসে আছি, আমার যদি আপে ট্রেড নেই, মার্কেট একটা সার্টেন টাইমে আমারে প্রফিট দিয়ে দিবে, খুবই অল্প সময় আমার প্রফিট দিয়ে দেবে, আমার অনেক সময় ওয়েট করা লাগবে না, বুঝছেন? মানে ওই আপনি একটা টাইম জোন বের করে ফেললেন যে এই টাইমটাতে মার্কেটে লিকুইডিটি আসবে, দ্যাটস ইট। তাহলে নিউজ টেকের মাধ্যমে কি করতেছি? এই টাইমটাতে মার্কেটিংয়ে, মানে মার্কেটে লিকুইডিটি আসবে। আপনি এগ্রেসিভ ট্রেড করতে পারেন। ধরেন আপনার ক্যাপিটাল $১০,০০০ থাকলে আপনি $২০০ একটা রিস্ক নেন। $২০০ কি রাখবেন? স্টপ লস রাখবেন। টার্গেট রাখলেন 1:5। যদি হয়ে যায় ক্যাপিটাল ইনস্ট্যান্ট $১,০০০ হয়ে যাবে। যদি নিউজ আপনার বিপরীতে যায় $২০০ লস হবে। ইটস আ উইন লুজিং গেম, বুঝছেন? দ্যাটস ইট। ট্রেডিং আপনার যে লিগ্যাল ফ্লো আছে ওই ফ্লোতেই হবে, ওই ফ্লোতেই হবে। বাট নিউজটা কেন ইম্পর্ট্যান্ট? আমি জানি এই সময়টাতে মার্কেটে একটা বুম আসবে যদি ওই নিউজটা এক্সিকিউট হয়। মোস্ট অফ দ্য কেসেসে নিউজ এক্সিকিউট হয় না। দেখেন তো এখানে আমি একটা ভালোই ধরি, ৬টা ৩০ থেকে শুরু কইরা ক্যানাডিয়ান ডলারে ইউএসডির ভিতরে নিউজ ছিল। আচ্ছা, এখানে আনএমপ্লয়মেন্টের নিউজটা সবথেকে বেটার মনে হচ্ছে আমার কাছে। ফরকাস্ট কত? 6.3। আমি দেখতেছি, জাস্ট অ্যানালাইজ করতেছি। ফরকাস্ট কত? 6.3। অ্যাকচুয়াল কত? 6.4। তার মানে ফরকাস্টের তুলনায় কি ছিল? অ্যাকচুয়াল বেশি ছিল। নিউজ কি বলছে? নিউজ বলছে অ্যাকচুয়াল লেস দ্যান ফরকাস্ট, গুড ফর কারেন্সি। অ্যাকচুয়ালটা যদি ফরকাস্ট থেকে কম থাকে তাইলে কি হবে? গুড ফর কারেন্সি। বাট এইখানে কি হয়ে গেছে? অ্যাকচুয়ালটা ফরকাস্ট থেকে বেশি হয়ে গেছে, ব্যাড ফর কারেন্সি। তাহলে এখানে আমরা কি নিউজ দেখছি? আনএমপ্লয়মেন্টের নিউজ দেখছি। তাহলে এই নিউজটা সিএডির জন্য কি হবে? নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে ভাই? আবার বুঝেন তো কেন নেগেটিভ হবে? আপনি নিজে একবার চিন্তা করেন তো। চার্টের দিকে তাকায় থাকেন, ফরকাস্ট আর অ্যাকচুয়াল, আর নিউজটা দেখেন সিএডির। কেন সিএডি নেগেটিভ হবে বলেন? এটাও আমি খুলে দিই, সবাই দেখেন, নিজেরা দেখেন। 30 সেকেন্ড সময়।
আমি বুঝাই দেই কি বলছিলাম এইখানে। অ্যাকচুয়াল যদি গেটার দেন হয় ফরকাস্টের থেকে তখন কারেন্সির জন্য ভালো হবে, বাট এইখানে ওই বইলা দিছে অ্যাকচুয়ালটা যদি লেস দেন হয় ফরকাস্টের থেকে, মানে অ্যাকচুয়াল যেটা থাকবে ওইটা যদি ফরকাস্ট থেকে ছোট হয় তখন কারেন্সির জন্য ভালো হবে, বুঝছেন? বাট এইখানে কি ফরকাস্টের থেকে অ্যাকচুয়ালটা বেশি, তাহলে এটা কারেন্সির জন্য খারাপ। তাহলে আমি যাই এই সময়টাতে সিএডি ডাউনে থাকার কথা, তাহলে এটা সময় কত 6:30। ওকে, ট্রেডিং ভিউ কারেন্সি কী ছিল, সিএডি হবে আমার বেস কারেন্সি। ওকে ডান, সিএডি যে কোনো একটা নেই, সিএডি জেপি বই। সময় কত ছিল 6:30, সিএডি থাকবে ডাউনে 6:30, 5 মিনিট। 6:30 তো মার্কেট ডাউনই ছিল, বাট নিউজের কোনো এফেক্ট এখানে পড়ে নাই, বুঝছেন? 6:30 মার্কেট ডাউনে ছিল, বাট নিউজের কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। তারিখটা কবে এটা? 5 জুলাই, আজকে। আজকে। তাহলে এখানে কি ছিল, সিএডি ফরকাস্টের থেকে কম থাকা বিদায় মার্কেটে লেস দেন হয়েছে, মানে সিএডি ডাউনে থাকবে। মার্কেট ডাউনে, বাট নিউজের ইম্প্যাক্ট ঘটে নাই, বুঝছেন? দেখেন একটা হাইলি ইম্প্যাক্ট নিউজ, তাও এখানে ঘটে নাই। নিউজের ইম্প্যাক্ট ঘটলে মার্কেটে এই টাইপের ক্যান্ডেল আসবে, এই যে এই টাইপের ক্যান্ডেল আসবে। একটা ক্যান্ডেল আপনার স্টপ লস হিট করাই দিবে, একটা ক্যান্ডেল আপনার প্রফিট করাই দিবে, বুঝছেন? এই যে নিউজ। আচ্ছা দেখি তো এই সময় কোনো নিউজ ছিল কি না। 15:30 ফ্রাইডে 5 তারিখ 24 জুলাই 15:30, 15:35, মানে 3:30, 3:35। দেখছেন ওইখানে ছিল, বাট নিউজ ভালো ছিল না। এইখানে এমন না যে নিউজটা আগামীতে দেখাবে, মানে হয় ভালো নিউজ দেখাইছে খারাপ নিউজ দেখায় নাই, এমন না। সারাদিনে যতগুলো নিউজ ওইখানে কাউন্ট করছে সব এইখানে ছিল। দেখেন 3:30, 3:35 কোনো ধরনের নিউজ ছিল না। কিসে? সিএডির ভিতরে নিউজ ছিল, ইউএসডির ভিতরে আমরা কি দেখতেছি, সিএডি দেখতেছি। সিএডির ভিতরে 3:30, 3:35 কোনো নিউজ ছিল না, তাও মার্কেটে মুভমেন্ট চলে আসছে। আবারও বলি ভাই, কন্টেন্ট বানানোর জন্য মানুষ বহুত কিছু করবে। নিউজ ইম্পর্ট্যান্ট, বাট সব নিউজ ভ্যালুয়েবল না। কেন? এক একটা মানুষের 2টা 3টা 4টা 5টা করে মনিটর থাকে ট্রেডারদের, দ্যাটস দ্য রিজন। একটার ভিতরে ফরকাস্ট খোলা থাকে, মানে একটার ভিতরে আপনার ফরেক্স ফ্যাক্টরি খোলা থাকে, একটার ভিতরে চার্ট খোলা থাকে, একটার ভিতরে ট্রেডিং ভিউ খোলা থাকে। মানুষ মনে করে যে শো অফের জন্য মেবি এক একটা ট্রেডার, যারা রিয়েল ট্রেডার, 4টা 5টা উইন্ডো নিয়ে বসে থাকে না। আসলেই প্রয়োজন, যেদিন নিজে করবেন সেই দিন বুঝবেন। আপনি যদি নিউজে ট্রেড করতে চান কী করবেন, নিউজের একটা চার্ট অলওয়েজ আপনার এখানে খোলা থাকবে। এখন হাই ইম্প্যাক্ট নিউজ, লো ইম্প্যাক্ট নিউজ, সেইটা ঠিক আছে, থাকতেই পারে, বাট আপনি দেখতেছেন আপনি যখন ট্রেড নিয়েছেন তখন মার্কেটের ভিতরে কোনো ধরনের নিউজ আসে কি না। আমার একটা চার্ট খোলা থাকে, যেমন আমার 6টা মনিটর, আমি একটার ভিতরে এক একটা ধরনের জিনিস ইউজ করি। 2টা কারেন্সি পেয়ার একসাথে ট্রেড করি, বুঝছেন? 2টা কারেন্সি পেয়ার দেখি, একটার ভিতরে আমার এই যে নিউজ আরও যা আছে ফান্ডামেন্টালের এগুলা থাকে, 2টার ভিতরে আমি অ্যানালাইসিস করি, বুঝছেন? এটা শো অফের জন্য কেউই করে না। সো এখানে নিউজের কোনো ইম্প্যাক্টই ঘটে নাই। এইটা বুঝাইলাম যে নিউজ একদম কোনো সোনার হরিণ না, বাট হ্যাঁ অনেক নিউজ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, লাইক স্তুক্কা, যেটা হয়ে যাবে ওইটা তো হয়েই গেছে, বাট আমরা তো আর কন্টেন্ট ক্রিয়েট করতেছি না যে আমাদের মানুষের দেখানো লাগবে, আমরা ট্রেড করতেছি। সো অতটাও ইম্পর্টেন্ট না নিউজ। তবে নির্বাচনের আগে আবার আপনার যেমন এই ইলন মাস্কের এক্সের নিয়ে যখন ঝামেলা হয়েছিল, মানে ওর গার্লফ্রেন্ড এক্স না, ওর কোম্পানি এক্স টুইটার, দেন আপনার মেটা 5-এর ভিতরে যদি কোনো ঝামেলা হয়, হুট করে দেখবেন ফেসবুক বন্ধ হয়ে গেছে, এই টাইপের যখন কিছু হবে 2-3 ঘন্টার জন্য, ওই টাইমে হাইলি এফেক্টেড নিউজ থাকে মার্কেটে, বুঝছেন? মানুষ পুরো প্যানিক শুরু করে দেয়। স্টক মার্কেট 1 সেকেন্ডের জন্য উল্টাপাল্টা কিছু হয়ে গেলে মার্কেটে প্যানিক শুরু করে দেয়। স্টক মার্কেটে যদি অনেক বেশি ঝামেলা হয়ে যায়, একটা ধরেন অ্যাপেল কোম্পানির শেয়ার টানা 10% কমে গেল, তখন ওই সব নিউজ এসে এখানে ইম্প্যাক্ট করে। সব নিউজ ইম্প্যাক্ট না, জার্মানে কি প্রেসিডেন্ট হইলো না হইলো এগুলা তো এখানে জানার দরকার নেই, বুঝছেন? নিউজ ইম্পর্টেন্ট, বাট হাইলি এফেক্টেড নিউজ ইম্পর্টেন্ট। ওইটা আপনিও বুঝবেন, যে নিউজ সারা বিশ্ব লাড়া দেয়, ওইটা আজকে জো বাইডেন ঠাস করে অসুস্থ হয়ে গেছে, ইটস এ ভ্যালিড নিউজ। এই সময় মার্কেটে আপনি
ভালো একটা কিছু দেখতে পারবেন, নেগেটিভিটি দেখতে পারবেন। কারণ যদি জায়গা অস্ট্রেলিয়া মানে আমেরিকার অবস্থা খারাপ হয়ে যাইতে পারে, হুট করে দেখলেন পুতিনের একটা ঝামেলা হয়ে গেছে, হুট করে মুদির ঝামেলা হয়ে গেছে, এইসব নিউজ কাজে দেয়, বুঝছেন? এইসব নিউজ কাজে যায়। যেমন আপনি সিডনি সেশনে ট্রেড করতেছেন, AUD আপনার হলো কারেন্সি, তাই তো? এবার অস্ট্রেলিয়ায় অনেক বড় একটা ঝামেলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ফ্লাড হয়েছে, মানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে, এইটা আপনার জন্য ভ্যালিড নিউজ, বুঝছেন? বাট হ্যাঁ, আপনি নিউজ দেখেন, দেখতে থাকেন, সমস্যা কি? একটা চার্ট সাইডে খোলা থাকলো বা চার্ট যদি না থাকে, একটু পরপর ঢুকলেন, ঢুকে একসাথে দেখে নিলেন। যদি আপনি, আমার যখন একটা সাইট ছিল তখন আমি এগুলা যখন নোট করা লাগতো খাতা কলম নিয়ে বসতাম, কোনটা নিউজ, কোন কারেন্সি পেয়ার ইম্পর্টেন্ট যেগুলো ছিল ওগুলো আমি লিখে রাখতাম, ওই সময় দেখতাম, কারণ আমার অতগুলো স্ক্রিন ছিল না। সো আপনার কালকেই যে অনেকগুলো স্ক্রিন লাগবে ব্যাপারটা এমন না। আগে নিজের পোটেনশিয়াল বুঝেন। আমি আপনারা বুঝাইলাম যে হ্যাঁ, হইলে ভালো, বুঝছেন? হইলে ভালো, মাল্টিপল স্ক্রিন হইলে ভালো, আপনি চাইলে অনেক কিছু একসাথে ডিভাইডেড করে করতে পারবেন। বাট এগুলা জিনিস খুইলা রাখার অনেক বেশি দরকার নেই। আপনি জাস্ট দেখবেন, দেখে নোট করে বের হয়ে যাবেন, দ্যাটস ইট। এখানে সারা দিনে আজকে ইম্পর্টেন্ট নিউজ ছিল মাত্র এই 4-5টা। এগুলো তো আপনি চাইলে খাতায় নোট করতে পারেন। এটার জন্য আপনার 20-25-50 হাজার টাকা দিতে মনিটর কেনার কোনো দরকার নেই, বুঝছেন? এই হইল নিউজ। নিউজের অনেক বেশি ইম্পর্টেন্স নাই, আবার ইম্পর্টেন্স আছে, বুঝছেন? ও এক্সিকিউশন হয়ে গেলে ভালো, যদি এক্সিকিউশন না হয় জাস্ট নর্মাল জিনিস। আরেকটা জিনিস এইখানে ইম্পর্ট্যান্ট, দেখেন আমার যে টাইম, এই টাইমটা বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী আছে, বুঝছেন? বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী আছে। আপনার হয়তো নাও থাকতে পারে কি, নর্মালি ঢুকলে আপনার এই টাইপের থাকবে না, আপনার হয়তো আলাস্কা কিছু একটা দেওয়া থাকবে। সো আপনি যেই কান্ট্রিতে থাকেন, আচ্ছা আমি সেফ সেটিং দিই, দেখেন আমার দেশে কয়টা বাজে, বাট আমি যে অ্যালাস্কা দিছি, ওই অ্যালাস্কার দেশের অনুযায়ী কি কোনো নিউজ আছে? নাই। ফরেক্স মার্কেট ওদের দেশের টাইম ফ্রেম অনুযায়ী বন্ধ হয়ে গেছে, কারণ আজকে শুক্রবার, শনি রবি 2 দিন বন্ধ থাকবে, বুঝছেন? বাট আমার বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী তো আমার এখানে সেট করতে হবে, তখন আমি নিউজগুলো বুঝবো, বুঝেন নাই? কারণ আমার ট্রেডিং ভিউতে একরকম টাইম ফ্রেম, এইখানে একরকম টাইম ফ্রেম, ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা কই যাব? এই টাইম ফ্রেমে আসবো, এই অ্যারোতে যাব, ঢাকা খুঁজবো, আস্তানা ঢাকা, দেখেন এই যে আস্তানা ঢাকা। এবার যখন আমি সেভ দিলাম, আমার দেশের যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম অনুযায়ী টাইম চলে আসছে। এই দেখেন, এই যে নিচে দেখেন 9টা 37, এখানেও দেখেন 9টা 37। এবার যা কিছুই হচ্ছে সব কিছু আমার দেশ অনুযায়ী হচ্ছে, এই দেখেন মার্কেট 6 তারিখ 7 তারিখ বন্ধ থাকবে, এই 2 দিন কোনো ধরনের নিউজ কাউন্ট হয় নাই। একটা নিউজ কাউন্ট হয়েছিল ইউরোর ভিতরে, বাট লাভ কি, ফরেক্স মার্কেট তো বন্ধ থাকবে, নিউজ আছে বাট আপনি চাইলেও ট্রেড করতে পারবেন না। রিজন কি? ধরুন মার্কেট বন্ধ। এই যে এখানে 8 তারিখ আবার অনেকগুলো নিউজ আছে, দেখছেন? নিচে যান আরও, 9 তারিখ অনেকগুলো নিউজ আছে, 10 তারিখ অনেকগুলো নিউজ আছে, 11 তারিখ অনেক নিউজ আছে, 12 তারিখ নিউজ আছে, আবার এরপর 2 দিন বন্ধ, 13-14 তারিখ বন্ধ, দেখছেন? ফরেক্স মার্কেট 2 দিন যে বন্ধ থাকে, ওই 2 দিন কোনো নিউজও থাকে না, থাকতে পারে বাট ওগুলোতে এক্সিকিউশন হয় না। তাইলে আপনি চাইলে আস্তে আস্তে মোর করেও দেখতে পারেন, বা আপনি যদি চান একসাথে দেখবেন। ওকে, এখানে অনেকগুলো দিন সিলেক্ট করা দরকার নেই, শুধু 5 তারিখ সিলেক্ট করা থাক, বা শুধু 4 তারিখ সিলেক্ট করা থাক, অ্যাপ্লাই সেটিং, দ্যাটস ইট, শেষ। এবার শুধু 4 তারিখের নিউজগুলোই দেখতেছি। আচ্ছা দেখি তো 4 তারিখ থেকে কোনো নিউজ ইম্প্যাক্ট করছে কিনা। 12টা AM বাংলাদেশি সময় ইউএসডির ভিতরে একটা নিউজ ছিল, বাট এইখানে প্রিভিয়াস ফরকাস্ট অ্যাকচুয়াল কিছুই ছিল না। ওই যে লাইক দিস, একটু আগে আমি যখন দেখতেছিলাম, এই টাইপের 5 তারিখের যে নিউজ ছিল, এই যে 11টার ভিতরে দেখেন, এখানে প্রিভিয়াস ফরকাস্ট অ্যাকচুয়াল কিছুই নাই, বুঝছেন? সেমভাবেই ধরেন আমি 4 তারিখ যাই, অ্যাপ্লাই সেটিংস, আমি দেখবো যে নিউজ ইফেক্ট আসলেই কতটুকু কাজ করে। ইউএসডি এইটার ভিতরে কিছুই নাই, সো এই নিউজের ডাটাই নেই আমার কাছে, এটা আমি করতে পারবো না। দেন আমি CHF দেখি, সুইচ ফ্র্যাঙ্ক দেখি, নো প্রবলেম। CPI-MM অত ভ্যালুয়েবল মনে হচ্ছে না, বাট তাও দেখি ডিটেলসে যায় কী বলছে। ডিটেলসে বলছে নিউজ এফেক্ট, হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়াল বড় হয় তাহলে গুড ফর কারেন্সি, এটা কারেন্সির জন্য ভালো হবে। তাইলে এখানে আমি কি দেখতেছি, CHF ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল বড় হইলে কারেন্সির জন্য ভালো হবে, ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল ছোট কারেন্সির জন্য ভালো না। দেখি নিউজ এফেক্ট আছে কিনা। 12টা 30 PM CHF, 12টা 30 PM CHF, ওকে, CHF JPY 12টা 30 PM 4 তারিখ। এই যে 12টা
12:30 PM, না 12:30 নাই, 12:30 কোনো নিউজ নেই। দেখছেন, একটা হাইলি এফেক্টেড নিউজ, বাট কোনো কাজই করে নাই। সো ওই যে আমরা সোশ্যাল মিডিয়ার পাগল পড়বো না ভাই, জীবন ধ্বংস হয়ে যাবে, একদম পুরো মইরা যাব। সোশ্যাল মিডিয়া বহুত কিছু দেখবেন, অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন, অ্যাভয়েড, জাস্ট অ্যাভয়েড। আচ্ছা, একটা গেল জেবিপি পার্লামেন্টারি ইলেকশন, এটা তো মোটামুটি ভালো নিউজ, বাট এটার প্রিভিয়াস ফরকাস্ট কোনো ডাটা নাই। এই নিউজটাকে নেগেটিভ যাবে না পজিটিভ যাবে কিছুই নাই, বুঝছেন? তাহলে এটা আমি বাদ দিব। সারাদিনে 3টা নিউজ দেখলাম হাইলি এফেক্টেড, কোনো নিউজই মার্কেট এক্সিকিউশন করে নাই। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বুঝা গেছে। ওকে, তাহলে আমরা নিউজের চ্যাপ্টারটা শেষ করে দিই। এটা নিয়ে যত ঝামেলা ছিল আপনারা এখন জানেন, কোন কোন টাইমে নিউজ আসবে, কেমনে নিউজ এক্সিকিউট করবেন, সব কিছু বুঝছেন, সব কিছু। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস দেখব, সেটা হলো একটা কারেন্সি পেয়ারের স্ট্রেংথ। আমি যদি চাই কোনো কারেন্সিতে ট্রেড করতে, ওই কারেন্সির ভিতরের স্ট্রেংথ কেমন ওইটা আমার জানা লাগবে। কি করব? আমি এখান থেকে কারেন্সি স্ট্রেংথ মিটারে যাব। এইবার আমি একটা কারেন্সিতে ট্রেড করতেছি, বুঝছেন? আমি একটা কারেন্সিতে ট্রেড করতেছি, বাট আমার বেস কারেন্সি ভালো না কোয়াড কারেন্সি ভালো সেটা আমি জানি না। ধরেন আমার এখানে কি কি দেওয়া, সিএচএফ জেপিওয়াই, আমি এখানে খুঁজি তো বর্তমানে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী সিএইচএফ জেপিওয়াই, তার মানে এইখানে কারেন্সি স্ট্রেংথের ভিতরে আমি দেখতেছি সিএইচএফটা মোটামুটি বেটার, মানে সিএইচএফ এর থেকে জেপিওয়াই বেটার, তাই তো? তাহলে জেপিওয়াই যদি ভালো থাকে, সিএইচএফ কই থাকবে? বেস কারেন্সি হইলেও সিএইচএফ একটু ডাউনে থাকবে। সিএইচএফ আছে ডাউনে। এটা হলো কারেন্সি মিটার। এটার মাধ্যমে আপনি ট্রেডিং জোন খুঁজে পাবেন। কেমনি? যে কোন কোন মার্কেট আপনার জন্য বেস্ট হবে, আপনি নিজে কারেন্সি পেয়ার বানাইতে পারবেন সেমভাবে। এখন এইখানে জেবিপি সব থেকে ভালো মনে হচ্ছে আপনার কাছে, তাহলে জেবিপি যদি সব থেকে বেশি ভালো হয়, ইউএসডি মোটামুটি ডাউনে আছে, তাহলে এই দুইটা কারেন্সির ভিতরে কার মিটার সব থেকে বেশি? জেবিপির। এবার আমি চিন্তা করলাম আমি হাই ভলিউমে জেবিপিতে ট্রেড করব, বাট কারেন্সি পেয়ার কি বানাবো? জেবিপি ইউএসডি। তাহলে জেবিপি ইউএসডির ভিতরে যদি ট্রেড করি, জেবিপিতে আমার অনেক ভালো কারেন্সির মিটার স্ট্রেংথ, মানে জেবিপি কারেন্সিটা আজকে ভালো করতেছে, তাহলে জেবিপি কই থাকবে? আপে থাকবে। তাহলে আমি চাই এইখান থেকে আমি ট্রেন্ড ডিফাইন করতে পারবো যে কোন ট্রেন্ড ভালো কোন ট্রেন্ড খারাপ। তাহলে জেবিপি ইউএসডি যদি আমি নেই, জেবিপি অনেক আপ ট্রেন্ড থাকবে। দেখি আছে কি না, জেবিপি ইউএসডি। ওকে, জেবিপি কি আছে আপ ট্রেন্ড? আছে, অনেক সময় ধরে আপ ট্রেন্ড না। এই জিনিসগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন? নিজে এইটা বুঝতে পারবেন যে কোন মার্কেট ভালো কোন মার্কেট খারাপ। সো এখন ট্রেডিংয়ে বইসাই আপনার ট্রেডিং ভিউর ভিতরে যায় সবগুলো জিনিস দেখতে হবে না আপনার, কোন মার্কেট ভালো কোন মার্কেট খারাপ দরকার নাই। কারেন্সি স্ট্রেংথে যাবেন, বর্তমান কারেন্ট সিচুয়েশনে রিফ্রেশ করেন কোন কোন কারেন্সি ভালো করতেছে। এবার আপনি চাচ্ছেন একদম হাইলি কারেন্সি, একদম লো কারেন্সি, তাহলে এই যে জেবিপি আর সিএডি বানাইতে হবে। এইখানেও জেবিপি আপ ট্রেন্ড থাকবে। এবার আপনার মনে হলো আপনার একটা সাইডওয়েজ মার্কেট চাই, যেই সাইডওয়েজ মার্কেটে আপনি রেঞ্জ বাউন্ডিং ট্রেড করতে পারবেন। যদিও রেঞ্জ বাউন্ডিং ট্রেডে মানুষের ক্যাপিটাল অনেক বড় হয় না। আজকে আমি আপনাদের একটা ট্রেড দেখাবো না, গত ক্লাসের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টের মাধ্যমে স্ক্রিনশট করে মানে স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম। ওকে, তাহলে আমি ধরেন এখান থেকে দুইটা সেফ জোন চাচ্ছি, সিএইচএফ ইউরো, বাট সিএইচএফ কারেন্সিটা আমার পার্সোনালি ভালো লাগে না। আমি কই যাব? ইউরো আর এইউডির ভিতরে যাব। ওকে, যাই, মোটামুটি দেখবেন মার্কেট সাইড রয়েছে ইউরো ইউএসডি, দেখছেন মোটামুটি মার্কেট সাইডওয়েজ। এবার সাইডওয়েজ মার্কেট যদি আপনি ট্রেড করতে পারেন, তবে সাইডওয়েজ মার্কেট ট্রেড করলে অনেক বড় ক্যাপিটাল লাগে। বড় ক্যাপিটাল বুঝেন? অনেক বড় ক্যাপিটাল লাগে। আপনার ক্যাপিটাল লাগবে $10,000-15,000। যদি এটা হয় তখন আপনি দেখা গেছে যে স্ক্যাল্পিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যে একটা ক্যান্ডেলের ভিতরে আপনি প্রফিট লুজ সব করে ফেলতে পারবেন। এইখানে আপনি এগ্রেসিভ ট্রেড করতে পারবেন। কেমনে? একটা ট্রেড নিলেন, এখনও নাকি অনেকে স্টপ লস টার্গেট হিট বুঝে নেই। আমার তো মাথায় ঢোকে না ভাই, কেমনে সম্ভব? ধরেন আপনার এই ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলটা কনফার্মেশন পাইছেন, আপনি এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছেন কি? বুলিশ ক্যান্ডেল। এবার আপনি চিন্তা করছেন এইখান থেকে ট্রেড নিয়ে নেবেন, ওয়ান ক্যান্ডেল, স্টপ লস আমার একদম ছোট, কারণ মার্কেট ধরেন নিচে আসবেই না, বা এই ক্যান্ডেলের 50% থাকবে আপনার স্টপ লস।
টার্গেটটা আপনি সেট করলেন না, বুঝছেন? এক্সনেসে টার্গেট আপনি সেট করলেন না, কারণ আপনি চাচ্ছেন ওই একটা ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আপনি ট্রেডটা অফ করে দিবেন। স্ক্যাল্পিং অল্প ট্রেডে হয় না, অল্প টাকায় হয় না, কারণ অল্প টাকায় যদি আপনি স্ক্যাল্পিং করতে চান ব্রোকার ফি দিতে দিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? ব্রোকার ফি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি কমিশন বেজে ট্রেড করব। আমি ধরেন প্রো অ্যাকাউন্টে ট্রেড করব, তখন কী হবে? আমার কোনো কমিশন থাকবে বাট আমার স্প্রেড থাকবে না। আমি ট্রেডটা যেখানে এক্সিকিউট করব সেইখানেই এক্সিকিউট হবে। এবার আমার ক্যাপিটাল যখন বড় হবে, এখান থেকে ট্রেড করে দিলে যদি ইনস্ট্যান্ট একটা ক্যান্ডিডেটের ভিতরে আমার $1,000 $5,000 হয়ে যায়, আমি এখান থেকে অফ করে দিলে $300-400 না হয় আমি দিয়ে দিলাম। কারে দিলাম? ব্রোকারে দিয়ে দিলাম। এইটা সম্ভব। এই দুনিয়ায় ভাই টাকায় টাকা বানায়। যার কাছে বেশি টাকা আছে ওনার আরও হবে, যার নাই তার হবে না। এটা দুনিয়ার নীতি। টাকায় টাকা বানায়, টাকা ছাড়া ট্রেডিং হয় না, বুঝছেন? টাকা ছাড়া ট্রেডিং হয় না। ট্রেডিং শিখছেন আল্লাহর রহমতে, খুবই ভালোভাবে শিখছেন, ভ্যালুয়েবল শিখছেন। কেউ বলতে পারবেন না যে আপনি ট্রেডার না এখন, তবে সফলতম ট্রেডার না। দ্যাটস ইট। করতে থাকেন আল্লাহর রহমতে, আস্তে আস্তে প্র্যাকটিস, একটু একটু করে টাকা জমান, প্র্যাকটিস করেন, টাকা জমান, প্র্যাকটিস করেন। একসাথে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে আসেন। একটা ছোট অ্যামাউন্টের ট্রেড খুবই খারাপ, সাইকোলজি থাকে না, কিছুই থাকে না, অনেক ঝামেলা হয়, বুঝছেন? বহুত ঝামেলা হয়। সো একটু কষ্ট হইলেও যদি কেউ ফরেক্সে ট্রেড করেন, ক্যাপিটাল একটু মোটামুটি ভালো রাখেন, মিনিমাম $300-400, $500 হইলে এনাফ। $500 নিচে আসা উচিত না, $500 বেশি না ভাই। $500 দিয়ে যদি আপনি প্রত্যেক দিন $20 $25 ইজিলি ইনকাম করতে পারেন, যারা এখানে ডেমোতে প্র্যাকটিস করছেন আপনারা জানেন উইনিং রেট যেমনই থাকুক, বাট দিন শেষে $500 থেকে $40-50 এমনি প্রফিট করতে পারছেন, এমনিই পারছেন। এখানে বেশিরভাগ মানুষই পারছেন যারা মোটামুটি শিখছে ভালো করে। সো ইজি। তাইলে আমি যদি স্ক্যাল্পিং করতে চাই আমার ক্যাপিটালটা বড় লাগবে, তাইলে আমার ব্রোকার ফি দিয়ে পোষাবে। এখন আমার ক্যাপিটাল যদি হয় $400, আমি যদি লেভারেজ নিই $1,000, 4 লাখ বানাইলাম আমার ক্যাপিটাল। একটা ক্যান্ডেলে আমার হইল $500 প্রফিট, বাট $4 লাখ কত নিবে আমার থেকে এক্সনেস? $400 প্রফিট করলে $400 তো আমার দিয়েই দিতে হবে কমিশন। নট অনলি এক্সনেস, দুনিয়ার যে কোনো ব্রোকার নিবে। তাইলে আপনার অ্যাকচুয়াল যে ক্যাপিটাল ওইটার অনুযায়ী আপনি টাকাটা অনেক বাড়ায় ফেলছেন, বাট ব্রোকার ফি দিয়া শেষ। অনেকের কাছে শুনবেন, হয়তো এখনও আপনার পর্যন্ত ট্রেডার ওইভাবে আলাপ আলোচনা শুনেন নাই, যখন শুনবেন ট্রেডারদের পডকাস্ট দেখেন, বুঝছেন? নলেজ ভারী হবে। এই যে আমার সারাদিন আমার কানে হেডফোন লাগানো থাকে, মানুষ আমার জাজ করে, আমি যেইখানেই যাই আমার কানে হেডফোন লাগানো থাকে, আমি পডকাস্ট শুনি, সারাটা দিন পডকাস্ট শুনি, সারাটা দিন। কারণ আমার ইংলিশ দুর্বল, আমি ইংলিশ পডকাস্ট শুনি, বুঝছেন? হিন্দি পডকাস্ট শুনি। আমি বাহিরে যাচ্ছি, আমার কানে যে একটা হেডফোন থাকে, আমি দুইটা জিনিস থেকে বাঁচতেছি। এক, আশেপাশের নয়েজ আসতেছে না, কারণ আমার প্রত্যেকটা মাইক্রোফোন আল্লাহর রহমতে নয়েজ ক্যান্সেলেশন অন থাকে। তার মানে কি আমার কান সেফ, আমার ক্রাউড একদম ভালো লাগে না ভাই। আমি আমার জগতে বেস্ট, একদম নিরিবিলি একটা মানুষ। আমার কথা হলো আমি হেডাবেরা কামামু, আমি ভালো, ঠিক আছে। মানুষে কী কইলো, কী ভাবলো না ভাবলো, আই ডোন্ট কেয়ার, বিশ্বাস করবেন কিনা জানি না। সো আমি বাইরে গেলে আমার এই হেডফোন দিলে দুইটা লাভ, পডকাস্ট শুনি, দুই নয়েজ থেকে আমি বাঁচি। সো আপনারা, আমি বলি না বাইরে গেলে আপনারা হেডফোন লয়ে যান, বাট পডকাস্ট শুনেন। একটা মানুষ 3-4 বছরের ভিতরে যা যা দেখছে ওই জিনিসগুলো ও 1 ঘন্টা এক্সপ্লেন করতেছে, বুঝতেছেন? শুনতে তো সমস্যা নেই, পডকাস্ট। একটা কাজ করতেছেন, পডকাস্ট শুনেন। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার কানে লাগানো থাকে। আপনি একটা কাজ করতেছেন, লাগানো থাকুক, সমস্যা কি? মোবাইল টিপতেছেন, গেম খেলতেছেন, লাগানো থাকুক। অফিসে যাচ্ছেন, বাসে আসেন, ছোট্ট একটা হেডফোন ইয়ারফোন কানে লাগানো থাকুক। ভ্যালুয়েবল কিছু শুনেন। সারাদিন মানুষ গান শোনে ভাই। শুধু একটা স্কিল আপনারে 8-10টা মানুষের থেকে আলাদা করবে না। সাকসেসফুল মানুষ একটা অন্যরকম একটা ওরা থাকে, ওরা বুঝেন, ওদের গোড়ামিটাই থাকে ডিফারেন্ট। ওদের আপনি মিলাইতেই পারবেন না কারোর সাথে। ওদের না সমাজের সাথে মিলাইতে পারবেন, না ডিফারেন্ট। ওদের আপনার বলদ মনে হবে, যে হালা একটা পাড়া, এমনই মনে হবে 100%। বাট ওরা যেখানে আছে, ওদের ক্যাপিটাল অনুযায়ী, ওদের সাইকোলজি অনুযায়ী ওরা ঠিক আছে, ওরা বেস্ট আছে। সেমভাবে যে যা বলুক, আপনি আপনার ভালোটা দেখেন, কানে একটা কিছু লাগায় রাখেন। যদি আপনি ট্রাভেল করেন, ভ্যালুয়েবল কিছু শুনেন, ভ্যালুয়েবল কিছু শুনেন। যো দিকতা হে वो বিকতা হে। যেটা মানুষ দেখে ওইটাই কিনে, যেটা মানুষ শুনে ওইটাই মানুষ করার ট্রাই করে, বুঝছেন? সো এটা কেন বললাম? পডকাস্ট শোনার জন্য বললাম। সো আপনারা শুনবেন। একটা মানুষের জীবনে শুনলে ওই মানুষটার বহুত কিছু শেখা যায়। ওই 2-3 বছরে যা শিখছে ও আপনার একটা ঘন্টায় শিখাই দিচ্ছে, বুঝতেছেন? আর মানুষের ফেলিয়ার থেকেই শিখে। তাহলে আমরা স্ক্যাল্পিং দেখলাম, এখান থেকে স্ক্যাল্পিং করলে কী হবে। বাট আমার ছিলাম কই? আমি রিফ্রেশ মারি। আমি চাইছিলাম একটা পেয়ার বানাবো জেপিওই এবং এইউডির ভিতরে, সাইডওয়েজ মার্কেট। আমি রেঞ্জ বাউন্ডিং ট্রেড করব। ওইখান থেকে আমি কই আসছিলাম? স্ক্যাল্পিংয়ে আসছিলাম।
তাইলে CAD/JPY মার্কেট কি সাইডওয়েজ? ইয়েস, মার্কেট সাইডওয়েজ। দেখছেন? তাইলে এবার আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা সহজ হয়ে গেল। আপনি কি আপ ট্রেন্ডে ট্রেড করতে চান? আপনি কি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে চান? না আপনি সাইডওয়েজ মার্কেটে ট্রেড করতে চান? এখন ভাই আমি তো ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে চাই। ওকে, CAD, আরটা বাড়ান হইলো আপনার ইউরো। তাহলে CAD এর ইউরো যদি বানাই, না ইউরো বড়, CAD এর তুলনায় ইউরো বেস কারেন্সি হবে না, সমস্যা নেই। আমি ডাউন ট্রেন্ডে ট্রেড করবো তো। আচ্ছা, USD/JBP, বুঝছেন? না এখানে JBP স্ট্রেংথ বেশি, JBP আপ ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ড না। ওকে, আমি USD আর CAD এর ভিতরে ট্রেড করতে চাই, তাও USD এর স্ট্রেংথ বেশি। কি একটা অবস্থা! ডাউন ট্রেন্ড। ওকে, USD/JPY, এই দুইটার ভিতরে ট্রেড করব। JPY এর তুলনায় USD বেস কারেন্সি বানাবো, USD ডাউনে থাকবে। ওকে, এবার আমি ডাউন ট্রেন্ড খুঁজে ফেললাম, USD/JPY। দেখছেন? এবার আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে পারবেন। সো এই কারেন্সি স্ট্রেংথের মাধ্যমে আপনি মোটামুটি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন এবং এটাও জানবেন আপনি একটা ট্রেড নিচ্ছেন, একটা ট্রেড নেওয়ার আগে, একটা ট্রেড এক্সিকিউট করার আগে হুট করে এটা একটু অন করলেন, এগুলো সব বুকমার্ক করে রাখবেন। বাই দ্য ওয়ে দেখাই দিই কেমনে বুকমার্ক করবেন। ধরেন ফরেক্স ফ্যাক্টরি, এইটাই আমি বুকমার্ক করতে চাই, এখানে ঢুকছি। অনেকে হয়তো পারে, অনেকে পারে না, তাও দেখাই দিই, দুইজনের উপকার হইলেও হবে। এই যে প্লাসটা দেখছেন, ক্রোমে গেলে সব জায়গায় থাকবে, এখানে ক্লিক করবেন, আপনার জিজ্ঞেস করবে আপনি কই সেভ করতে চান। আমি ক্রিপ্টোর ভিতরে সেভ করতে চাই না, আমি অন্য একটা চুজ অ্যানাদার অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট নিতে চাই। ওই অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে থাকবে? এই যে আদার্স বুকমার্ক, এইখানে থাকবে। বাট আপনি যদি চান যে উপরে শো হয়, এখানে শো হবে, জাস্ট বুকমার্কে ক্লিক করেন, সেভ, দ্যাটস ইট। এই যে চলে আসছে, দেখছেন? এভাবে যতগুলো লাগে আপনি করে রাখবেন। বাট যদি আপনার মনে হয় ফোল্ডার বানায় রাখবেন, এইভাবে ফোল্ডারও বানায় রাখতে পারেন, আপনার জন্য পরে বারবার সার্চ করতে হবে না। তাহলে এগুলা কি? এগুলো আমার সব রিয়েল অ্যাকাউন্ট না, আমার রিয়েল অ্যাকাউন্ট খুবই গুছালো আল্লাহর রহমতে। ওইখানে নোশন হইতে শুরু করে সব কিছু থাকে, প্রত্যেকটা স্টেপ লেখা থাকে, আমি 1 ঘন্টা পর কী করব, 2 ঘন্টা পর কী করব, সব পুরো অর্গানাইজ লাইফ। দেন এখান থেকে আমি কি দেখতেছি? আমি ট্রেন্ডের একটা স্ট্রেন্থ দেখতেছি। আমি একটা কারেন্সির ভিতরে ট্রেড নিব, ওই কারেন্সিতে ট্রেডটা নেওয়ার আগে আমি একটু স্ট্রেন্থ চেক করে নিলাম। আসলে আমি যদি আপ ট্রেন্ডে নিতে চাচ্ছি, ধরেন আপনি ট্রেড করতেছেন জেবিপি ইউরোর ভিতরে, আপনি জিবিপিতে আপ ট্রেন্ডে নিতে চাচ্ছেন। এখন আপনি আপ ট্রেন্ডে নিচ্ছেন, একটু কষ্ট করে 2 সেকেন্ডে চেক করে গেলেন, কারেন্সি মিটারটা চেক করি, যদি জিবিপি আপে থাকে, হ্যাঁ তাইলে আমার আপ ট্রেন্ড ঠিক থাকবে। বাট সার্টেন অ্যামাউন্টের জন্য আমি দেখতেছি জিবিপি একদম ডাউনে, বাট ওইখানে আমার তো আপে ট্রেন্ড দেখাচ্ছে, ট্রেন্ড আপে না, মানে আমি আপের ট্রেড পাচ্ছি। আমি যদি লং পজিশনে যাইতে চাই, আমি ওইখানে ট্রেড করব না। কেন? জিবিপি ডাউনে আছে, হয়তো আমি এখান থেকে আপের ট্রেড পাইছি, ঠিক আছে, বাট কারেন্সির ভিতরে স্ট্রেংথ নাই, আমি এখান থেকে জিবিপিতে ট্রেড নিব না, বুঝছেন? আশা করি কারেন্সি স্ট্রেংথ মিটারটাও বোঝা গেছে। এবার আসি ফরেক্স, ওকে, মার্কেটের সেন্টিমেন্ট, বুঝছেন? এবার আমরা মার্কেট সেন্টিমেন্ট দেখব কেমনে। মাই এফএক্স বুক ডেসক্রিপশনে দিয়ে দিব, ইনশাল্লাহ ডেসক্রিপশনে দিয়ে দিব, নো প্রবলেম, সমস্যা নেই। এগুলাতে তো আমার কিছুতেই সাইন ইন করা না। আচ্ছা যাই হোক, আমি কই আসলাম? মাই এফএক্স বুক। তাহলে একটার মাধ্যমে আমি নিউজ ইভেন্ট দেখলাম, আরটার মাধ্যমে আমি কারেন্সির স্ট্রেংথ দেখলাম, এইটার মাধ্যমে আমি মার্কেটের স্ট্রেংথ দেখব, বুঝছেন? কেমনে? এই হোমে থাকবেন, যেখানেই থাকেন সমস্যা নেই, কমিউনিটিতে আসবেন, এখান থেকে সেন্টিমেন্ট, ওকে, সেন্টিমেন্টে ক্লিক করেন। এবার মার্কেটের একটা সেন্টিমেন্ট পাওয়া গেলেন, আপনি একটা ফুল ভিউ পাওয়া গেলেন, কিসের ভিতরে কেমন টাইপের জিনিস চলতেছে। আপনি গোল্ডে ট্রেড করতে চান, এই যে নিচে গোল্ডের সব কিছু আছে, আপনি স্ট্যান্ড দেখতে পারেন, ভাই এটার মাধ্যমে হবে কি, মার্কেটের সেন্টিমেন্ট বুঝবেন। ধরেন আপনি ইউরো ইউএসডির ভিতরে ট্রেড নিতে চাচ্ছেন, দেখেন এইখানে যখন আপনি হোভার করতেছেন, আপনার কাছে ডাটা আসতেছে, কি ডাটা আসতেছে? শর্ট সেল করতেছে 85% মানুষ, এইখানে শর্ট সেল করতেছে, বুঝছেন? লং নিচ্ছে, মানে বাইং ক্ষেত্রে মাত্র 15% মানুষ বাইং করতেছে। এখন ইউরোর ভিতরে যদি আপনি আপের দিকে ট্রেড পান, আপনি কি ইউরোর ভিতরে আপের ট্রেড নেবেন? আইডিয়ালি কেন নেবেন না? কারণ 85% মানুষ যেহেতু ডাউন, মানে শর্ট সেল করতেছে, আপনি 15% চাইলেও ওইখানে আপে ট্রেন্ড নিয়ে যেতে পারবে না। কারা পারবে? পারবে কে এখানে? ইনস্টিটিউশন, হেজ ফান্ড, ব্যাংক, ওই পরিমাণে ওদের কাছে ক্যাপিটাল আছে। বাট ওরা কই টাকা লাগায় না লাগায়, অর্ডার ব্লক কেমনে বানায়, কেমনে অর্ডারটার ব্লক বানায়, টাকা লাগায়, ফ্লো আসে, এগুলো আপনি জানেন। সো আপনি যখন ইউরোর ভিতরে আপে ট্রেড নিতে চাচ্ছেন,
ধরেন 15% মানুষ, এখন বলতে পারেন ভাই অল্প মানুষই তো দুনিয়া বানাইতেছে, হ্যাঁ ওকে, এবার আপনি চিন্তা করলেন যে আমি 15% মানুষ 85% মানুষের বিপরীতে যাবো, উইচ ইজ গুড, বাট সেটার জন্য আপনার লাগবে কি হিউজ অ্যামাউন্ট টাকা, আছে কার কাছে? ওদের কাছে। এবার দেখেন তো ওরা মার্কেটের ভিতরে স্মার্ট মানি কনসেপ্টের কিছু বানাচ্ছে কিনা, অর্ডার ব্লক করতেছে কিনা, কোনো ফ্লো আসতেছে কিনা, এমন কিছু পান কিনা যেটা স্মার্ট মানি মানুষের, ওরা যারা ট্রেড করে ওরা করতেছে। যদি দেখেন যে ওরা এই করতেছে, আপনি ওদের সাথে সাথে জাস্ট হাঁটা শুরু করেন। তখন আপনি বলতে পারেন যে আমি 85% মানুষের বিরুদ্ধে ট্রেড করতেছি, কারণ আপনার হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল আছে। আপনার নাই, বাট আপনি যার সাথে ঘুরতেছেন ওর অনেক আছে, বুঝছেন? সেমভাবে তাহলে কারেন্সি এক্সচেঞ্জ দেখেন আপনার মার্কেটে সেমভাবে, এই যে জেবিপি, ধরেন আপনি জেবিপির ভিতরে আপে ট্রেড করতেছেন। এখানে আমি যখন কারেন্সি মিটারটাও বের করি, আচ্ছা এখানে জেবিপি কী দেখতেছি আমি, ফুললি আপ ট্রেন্ড, বুঝছেন? বাট মার্কেট সেন্টিমেন্টের ভিতরে কী দেখতেছি, 84-94% মানুষ শর্ট সেল করতে চাচ্ছে। কেন? বাইং আসছে, যেহেতু বাইং আসছে প্রফিটটা বুক করতে হবে, তখন কি হবে? শর্ট সেল করতে হবে। বাট এইখান থেকে আমি তো আরও বাই করতে চাইতাম, জেবিপি ইউএসডি আমি তো আরও বাই করতে চাইতাম, বাট এখন আর আমি বাই করব না। কারণ কি? মার্কেটের সেন্টিমেন্ট দেখতেছি যে এইখানে সেন্টিমেন্ট মানুষ শর্ট সেল করতে বেশি আগ্রহী দেখাচ্ছে। রিজন কি? মার্কেট একটা ডিসেন্ট অ্যামাউন্ট উপরে গেছে ভাই, মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট গেছে, এখন তো মার্কেটের নামার পালা। যার উত্থান আছে ওর পতনও আছে, সেম জিনিস, বুঝছেন? তাইলে এখানে আমি অ্যাভয়েড করব। দেখতেছি কারেন্ট মিটার স্ট্রেংথ আছে, বাট ওই যে একটু ডিফারেন্ট আমরা সবার থেকে। কত নম্বর সুইং এইটা? কয় নম্বর সুইং? আপ ট্রেন্ডের কয় নম্বর সুইং এটা দেখেন তো, তাইলে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার আসলে নেওয়া উচিত কিনা। এখান থেকে মার্কেট সাইডওয়েজ ছিল, ডাউন ট্রেন্ড আসছে, 1 নম্বর সুইং, 2 নম্বর সুইং, 3 নম্বর সুইং, ওকে। তাহলে মোটামুটি লঙ্গার টাইম ফ্রেমে 3-4 নম্বর সুইং চলে আসছে। আর আমি যদি শর্টার টাইম ফ্রেমে চিন্তা করি, তাইলে মোটামুটি 3-4টা সুইং আসছে। আমি এখান থেকে আর বাইং করতে চাই না, কারণ অনেক বাইং হয়েছে, এবার সেলও আসবে। কারণ যেই মার্কেটে বাইং আসে ওই মার্কেটে সেলও আসে। আর আমি মোটামুটি মার্কেটের স্ট্রেংথ কী বুঝতেছি, মানুষ শর্ট সেল করতে চাচ্ছে। রিজন কি? সাইডে দেখেন পজিশন লেখা আছে, এই যে 10, এই যে এই সাইডে খেয়াল করেন, এই দেখেন এই যে পজিশন লেখা আছে 10, 48, 27। আর একটা কি আপনার হলো জাস্ট 9,000, একখানে হলো আপনার 1 লাখ, আর একটা হলো 9,000। তার মানে 1 লাখ মানুষ শর্টের পজিশন নিয়ে বসে আছে, লংয়ের পজিশন নিচে কত? মাত্র 10% মানুষ। তাহলে এইখান থেকে বাইংয়ের তুলনায় সেলিং বেশি আসবে। রিজন কি? সবাই শর্টের পজিশনটা হোল্ড করে রাখছে, সবাই শর্ট সেল করতেছে, এখান থেকে মার্কেট ডাউনে যাবে। এগুলা মার্চ করবেন, তারপর ট্রেড করবেন। এই যে ধরেন আপনার ইউরো এইউডি, বুঝছেন? এবার এখানে আমি যাই, ইউরো এইউডির ভিতরে যাই, দেখি ইউরো এইউডি, ওকে। মার্কেট তো সাইডওয়েজ। আচ্ছা দেখেন এইখানে মানুষ মোটামুটি কি সবাই কিন্তু শর্ট সেলেই করছে এতক্ষণ, মোটামুটি মার্কেট সাইডওয়েজ ছিল। আচ্ছা যেহেতু মার্কেট সাইডওয়েজ ছিল, মার্কেট সেন্টিমেন্ট কি বলতেছে? ইউরো ইউএসডি মানুষ শর্ট সেল করতে চাচ্ছে না, লং বাই করতে চাচ্ছে। কোনো সিগনেচার পাচ্ছেন আপনি? বাইংয়ের সিগনেচার কি পাচ্ছেন? ইয়েস, অনেকক্ষণ পরে মার্কেটের ভিতরে বাইং ফ্লো আসছে, দেখছেন? অনেকক্ষণ পরে এগ্রেসিভনেস আসছে না বাইংয়ের ভিতরে, এতক্ষণ ছিল, অনেকক্ষণ পর আসছে। আর এই জিনিসটারও মার্কেট সেন্টিমেন্টটাও বুঝাচ্ছে যে বাইং তো হয়েছে, এতক্ষণ সেলিং হয়েছে, মার্কেট আমি দেখতেছি সাইডওয়েজ, বাট মোস্ট অফ দ্য পিপল কী করতে চাচ্ছে? এই যে ইউরো ইউএসডির ভিতরে বাইং করতে চাচ্ছে, লং পজিশন নিতে চাচ্ছে। রিজন কি? শর্ট অনেক করে ফেলছে। এবার আমি দেখি যে স্মার্ট মানি কনসেপ্টের কিছু অ্যাড হয়েছে এখানে। ইয়েস, এই যে ফ্লো, এই ফ্লো তো আর আমরা আনি নাই। $10 তো আর $6 ট্রিলিয়ন মার্কেট এমন হয় নাই, হয়েছে? হয় নাই। এইখানে 100% টাকাওয়ালা মানুষ ঢুকছে। সো যখন এইখানে টাকাওয়ালা মানুষ ঢুকছে, এটা কি? এটা এই জিনিসটা আমার ফেয়ার ভ্যালু ভাঙ্গা দিছে, নো প্রবলেম। এটা কি? অর্ডার ব্লক জোন, এইখান থেকে অর্ডারটা ব্লক হয়েছে, তাহলে এটা আমি ড্র করে রাখবো। আপনার বহুত কিছু মার্চ করা লাগবে ভাই, আপনি সব জানেন, বাট সমস্যা হইল কি? আপনি মানেন না। আপনার মনে হয় আপনার কেউ ধরে খাওয়াই দিবে, কেউ খাওয়াই দেয় না এই দুনিয়ায়, কেউ খাওয়াই দেয় না, নিজেরই খাইতে হয়। হয়তো কেউ বাজার করে দিতে পারে, বুঝছেন? তো বাজার তো করেই দিতেছি ভাই, বাট আপনি একটু করেন না কষ্ট। সব মার্চ করবেন একসাথে, সব মার্চ করে পরে ট্রেড নেবেন, এগুলো সব আপনি জানেন। বাট এইটাও কথা, আমি যে জিনিস 2.5 বছর 3 বছরে
দেখছি ওই জিনিসটা আপনার 1 মাসে দেখবেন না ভাই, আপনারও তো সময় লাগবে। সো রাতারাতির চিন্তা বাদ দিয়েন, ভালো একটা সাইকোলজি বিল্ড করেন যে এইখান থেকে আমি অনেক কামাবো, বাট ইটস আ প্রসেস, ইটস আ প্রসেস। গাছ লাগাইয়াই ফল খাওয়া যায় না। এবার আপনি ওই গাছের যতই কলম করেন, যতই এগ্রেসিভ কলম করেন, একটা বছর তো 100% লাগবে, বুঝেন নাই? 1 বছর পরই ও ফল দিবে, এরপর নয় 12 মাস দিবে। মৌসুমি ফল না হয়ে আমি ধরেন 12 মাসই ফলই লাগাইলাম, বাট 12 মাস দিবে। ওই 12 মাস ফল দেওয়ার আগে 1 বছর ওর বাড়তে সময় লাগতেছে না? সো আপনার 1 বছর দেন, অবশ্যই বাড়বে, বুঝেন নাই? এবার দেখেন মার্কেট অর্ডার ব্লক জোনে আমরা জানি ফেয়ার ভ্যালু থেকে মার্কেট পয়রা কই যায়? ডিমান্ড জোনে যায়। হ্যাঁ, সমস্যা নেই। ফেয়ার ভ্যালু থেকে মার্কেট কই যায়? ডিমান্ড জোনে যায়। মার্কেট কি ডিমান্ড জোনে আইসা সাইডওয়েজ হইছে? তাহলে ইটস আ ভ্যালিড ডিমান্ড জোন। কি জোন? ইটস আ ভ্যালিড ডিমান্ড জোন। অর্ডার ব্লকে আইসা আবার প্রাইসটা ব্লক হচ্ছে। এখান থেকে সাইকোলজি দেখবো মার্কেটের। এখান থেকে এগ্রেসিভনেস ছিল, সেলিংয়ের এগ্রেসিভনেস ছিল, সমস্যা নেই। কারণ এখান থেকে সেলিং আসছে, কিছু সেলার তো এখানেও দেখাবে। কারণ যারাই আছে ইনস্টিটিউশনাল ব্যাংক সবাই একসাথে বাই করে না। ওই ইনস্টিটিউশনাল ভিতরেও কিন্তু ভাগ আছে, বাই করে সেল করে, বুঝেন নাই? মিউচুয়াল ফান্ড ওদের ভিতরেও বাই আছে, সেল করে। তাহলে এইখানে মিউচুয়াল ফান্ড থাকলে এইখানেও মিউচুয়াল ফান্ডই আছে। দুই তরফা মানুষই থাকে মার্কেটে। এমন না যে আমরা শুধু 70% ট্রেডার একদিকে আর 30% সবাই একদিকে ট্রেড করতেছে, তাইলে হবেই না, টাকাই বানাতে পারবে না ওরা। সো ওদের ভিতরেও বাইং সেলিং আছে, ওদের সাইকোলজিও ডিফারেন্ট। এখানে দেখেন কি হচ্ছে, মার্কেট সাইডওয়েজ হচ্ছে। আর আমরা পুল ব্যাকের ক্লাসে দেখছি যখন মার্কেট ধাপ করে নিচে না আইসা কি বানাবে? রেঞ্জ বাউন্ড বানাবে। এখান থেকে মার্কেটের ফ্লো আসবে। কি আসবে? ফ্লো আসবে। আস্তে আস্তে মার্কেট সাইডওয়েজ হচ্ছে। বাইং কোনো এগ্রেসিভনেস যদি কিছু পান, এখান থেকে একটু লঙ্গার টাইম ফ্রেমে যান, দেখেন কি বলতেছে। ওকে, ডান। ওকে, অর্ডার ব্লকে আইসা প্রায় সম্মান করতেছে, সমস্যা নেই। লঙ্গার টাইম ফ্রেমে যে ফেয়ার ভ্যালু দেখছি, শর্টার টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে ওই ফেয়ার ভ্যালু আস্তে আস্তে কাজ করতেছে। যদিও এখানে ফেয়ার ভ্যালুটা তত বেশি বড় না, তত বেশি ভ্যালিডও না, নো প্রবলেম, সমস্যা নেই। তাহলে লঙ্গার টাইম ফ্রেমে আমি দেখলাম যে মার্কেট অ্যাকশন নিচ্ছে। এই যে ক্যান্ডেল, এটা কি? এটা কি? এটা হলো লাস্ট সেলার, যদিও ইনভার্টেড হ্যামার বলতে পারেন, বা ডাউন ট্রেন্ডে। এইখান থেকে যদি এটা ডাউন ট্রেন্ড ধরেন, এটা কি? ইনভার্টেড হ্যামার। এরপরের কি আসছে? বাইং আসছে না সেলিং আসছে? তার মানে মার্কেট এখনও আমার ফেভারেই আছে। এবার আপনি এখান থেকে ওয়েট করেন, বেটার কনফার্মেশন পাইবেন, ট্রেড নেবেন, শেষ। আপনার আমি যেই ট্রেডটা এখন একটু পর দেখাবো, ওই ট্রেডটা আমি 7 ঘন্টা হোল্ড করছি। 7টা ঘন্টা আমি মার্কেটের সামনে বসেছিলাম, 7টা ঘন্টা মার্কেটের সামনে বসেছিলাম। দেখাবো না, সমস্যা নেই, ভিডিও করে রাখছি। ওকে, তাহলে আমি ফরেক্স মার্কেটের সেন্টিমেন্টও বুঝে গেলাম। আমার কারেন্সি ঠিক থাকবে, স্ট্রেন্থ মিস্ট্রেন্থ সব থাকবে, মার্কেটও সব ঠিক থাকবে। বাট আমি এখান থেকে জানতে চাবো কত মানুষ কিনতে চাচ্ছে, কত মানুষ বাইং করতে চাচ্ছে। কারণ এরা অনেক বড় বড় ডাটাওয়ালা মানুষ, বুঝছেন? এদের কাছে অনেক ডাটা থাকে, বাট ওরাও 100% রাইট ব্যাপারটা এমন না, ভুল হয়ে যাইতে পারে। ওদের সব ডাটাও সঠিক হবে না, আবার সব ডাটা সঠিক হওয়ার পরও আপনি ট্রেড করে লস করবেন। এটাই নীতি। কারণ আমরা জানি মার্কেটে প্রফিট লুজেরই খেলা। সব কিছু ঠিক থাকবে, তাও দেখবেন আপনার লস। সব কিছু ঠিক থাকবে, তাও দেখবেন আপনার লসের ট্রেড আপনার প্রফিট করাই দিছে। এটাই মার্কেট, এইভাবেই কামাইতে হবে, এটা মাইনে নিতে হবে জাস্ট, আর কিছুই না। তাহলে মোটামুটি ফরেক্সের ফান্ডামেন্টাল শেষ। এর বাইরে ফরেক্সের কিছু নেই। আর একটা জিনিস আছে, আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চান সেই জিনিসটা, এই যে পার্সেন্টেজ ক্যালকুলেটর। ধরেন আপনার ক্যাপিটাল আছে, আচ্ছা আমি ফরেক্সের ওইটাই নিয়ে আসি। ওকে, ওকে, এটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট। ওরা চাচ্ছিলাম না কখন এই ট্রেডিং শিখাবো, বাট চিন্তা করতেছি বংশ পরম্পরা ধরে রাখবো। সো এটাতে আমার ছোটো ভাই ট্রেড করে, আমি মাঝে মধ্যে এটা তোরা দেখায় টাকায় দেই। যাই হোক, তাহলে এখান থেকে আমি কই যাব? ট্রেডে যাব। এটাও প্রফিট করছিল, বুঝছেন? আচ্ছা দেখাবো না, এটা পুরো ভিডিও আছে, 6 ঘন্টার ভিডিও। যাই হোক, তাহলে এখানে আমি কই ঢুকছি? মার্কেটের ভিতরে ঢুকছি। এখন ধরেন আমার ক্যাপিটাল আছে কত? $672। তাইলে আমি এখান থেকে ছোট একটা লট সাইজ ইউজ করি, 0.01। ওকে, শুধু দেখানোর জন্য। উপর থেকে সেলিং প্রেশার
পুল ব্যাকের জন্য নিচে আসবে। ওকে, ডান, সেল। আচ্ছা, এখান থেকে আমি কি দিলাম? সেল দিয়ে রাখলাম, ডান। এবার এই সেল দেওয়ার পরে আমি এখান থেকে স্টপ লসটা দিব আমার ওই ক্যাপিটাল অনুযায়ী, বাট আমি জানি না আমি কতটুকু ঝুঁকে নিতে চাই আমার ক্যাপিটাল অনুযায়ী। এটা আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, বাট যেহেতু আপনার সব কিছু থাকবে এখান থেকে কী করবো। এখন আমার ক্যাপিটাল কত? মাত্র $672। আচ্ছা, আমি এখানে আসি, ক্যাপিটাল, মোট ক্যাপিটাল কত? 672। কত পার্সেন্ট রিস্ক নিতে চাই? 2% নেওয়াই যায়, একটা ট্রেডে 2% রিস্ক নেওয়াই যায়। তাহলে কত? $13.44। কি থাকবে আমার? স্টপ লস থাকবে, কারণ আমি ঝুঁকি নিয়েছি কত পার্সেন্ট? মাত্র 2%-এর। তাহলে এইখান থেকে আমি প্রফিট চাচ্ছি কত পার্সেন্ট? 6%। 1:3। কত ডলার প্রফিট চাচ্ছি? $40। আমি কি মেজার করে ফেললাম? তাহলে আমার $13 লস থাকবে, $40 আমার কি থাকবে? টার্গেট থাকবে। ওকে, এটা আপনি এখান থেকেও করতে পারেন, বাট এইখানে আপনার ট্রেডটা অর্গানাইজ থাকবে না, আপনি জানবেন না আপনি কত ডলার প্রফিট চান, কত ডলার লস চান। ওকে, তাহলে এখান থেকে আমি 2% রিস্ক নিব। কত? মাত্র $13। ওরে বাপরে, $13 তো বিশাল, অনেক নিচে চলে যাবে। আচ্ছা, বিশাল স্টপ লস। যাই হোক, $13 কি ছিল আমার? আমি সেল করছি, $13 হলে আমার স্টপ লস। বাই না সেল। হ্যাঁ, সেল করছি, স্টপ লস তো উপরে থাকবে, সরি। $13 আমার স্টপ লস। বাই কত ডলার? $40। আমি বুঝি না মানুষ লস কেমনে করে। লঙ্গার টাইম ফ্রেমে আমার কিসের লস ভাই? এগ্রেসিভ হয়ে গেলেই তো লস। যত সফল ট্রেডার সবাই ডে ট্রেডার, একদিনে ট্রেড করে, 2-3টা করে ট্রেড নেয় মাত্র। ওকে, আমি এখান থেকে অর্ডারটা এক্সিকিউট করে দিলাম, দ্যাটস ইট। এবার কি হইলো দেখেন, আমি মাত্র 2% রিস্ক নিছি। কত? 2% রিস্ক নিছি। প্রফিট চাই কত? 6%। এই সেম জিনিসটা আপনি এইখানে মেজার করতে পারেন। আপনি চাইলে আদার্সগুলোও করতে পারেন, আপনার ইচ্ছা, বাট আপনি এইটাতে করতে পারেন। আবার ক্রিপ্টোর জন্য আলাদা আছে। এবার আপনার ক্যাপিটাল $200, $300 হলো আপনার ক্যাপিটাল। আপনি মোটামুটি লেভারেজ কত নিয়েছেন? $300 লেভারেজ দিচ্ছেন, ধরেন 10 গুণ, তাহলে আপনার ক্যাপিটাল হয়েছে $3000। এবারে $3000 যদি আপনার ক্যাপিটাল হয়, একটু আগে আপনার রিয়েল ক্যাপিটাল ছিল, এখন তো আপনার লেভারেজ সহ ক্যাপিটাল থাকবে, তাই না? তাই আপনার লেভারেজ সহ ক্যাপিটাল কত হয়েছে? $3000। রিস্ক নিব কত? 2%। ক্যালকুলেট, কত? 60। বুঝছেন কত নিচ্ছি আমি? 60 নিচ্ছি, মানে $60 থাকবে আমার লস। তাহলে $3000 যদি আপনার ক্যাপিটাল থাকে, $60 যদি আপনার লস থাকে, এটা বহুত না? কোনো বহুত না। 2% কোনো বহুতই না। 2% একটা ট্রেডের রিস্ক নেওয়াই যায়, এটা ফরেক্স মার্কেট, বুঝছেন? বাইনারিতে 2% রিস্ক হিউজ, একদম বহুত খারাপ জিনিস, বাট ফরেক্স মার্কেটে 2% রিস্ক কিছুই না। এবার এই $60 যদি আপনার স্টপ লস হয়, আর আপনি যদি মিনিমাম 1:3 বা 1:2 আপনি প্রফিট চান, ধরেন 1:2ই চাই, 4% প্রফিট চাই, ওকে, $120 প্রফিট। দৈনিক যদি এইভাবে $60 প্রফিট হয়, মাসে কত? মাসে কত ভাই? $180। 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কি অনেক কঠিন? অনেক কঠিন। বাট থাকবে কার কাছে মানি ম্যানেজমেন্ট? নাই তো। আমরা তো সবাই করবো এগ্রেসিভ ট্রেড, সবাই এগ্রেসিভ ট্রেড করবো, কেউ ম্যানেজ করে ট্রেড করবো না। লট সাইজ ইউজ করবো, খিচায়া লট সাইজ ইউজ করবো। যত বেশি লট সাইজ ইউজ করবেন তত বেশি প্রবলেমও আছে। আচ্ছা, যাই হোক, ট্রেড অফ করে দিই, দ্যাটস ইট, শেষ। এটা কি আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট? আমার ছোটো ভাইয়ের যেটা, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরে কি কোনো ধরনের কমিশন কাটে না, কারণ ছোটো অ্যাকাউন্টে আমি ওরা নিজেই স্ট্যান্ডার্ড দিছি, কারণ ও স্পিড বেশি থাকুক, গায়ে লাগবে না, বুঝছেন? বাট ছোটো ক্যাপিটালে কী হয়, ট্রেড এক্সিকিউট হয়ে গেলে $10-15 প্রফিট হইলে আর রাখতে ইচ্ছা করে না, তখন মানুষ ট্রেডটা অফ করে দেয়। স্ট্যান্ডার্ডে এই জিনিসটা সুবিধা আছে, কারণ আপনি কমিশন দিতে হচ্ছে না, আপনি ফার্স্টে একটু লস দেখাচ্ছে, সমস্যা নেই, আপনার প্রফিট থেকে আগেই কাইটা নিচ্ছে, বুঝছেন? যখন আপনার ট্রেডটা উপরে যাবে, ওই যে $10 পাইলেন, ওই $10ই আপনার, ওইখান থেকে আবার কাটবে না। আর ওই যে জিরো প্রো ওগুলোতে কী হয়, একটা ট্রেড এক্সিকিউট করলেন, $20 প্রফিট হলো, দেখবেন আপনার $6 লয়ে গেছে গা, এটা ঝামেলা। আচ্ছা, তাহলে এটা শেষ মোটামুটি। তাহলে ফরেক্সের ফান্ডামেন্টাল মোটামুটি ক্লিয়ার আশা করি। এবার আমরা ক্রিপ্টোতে যাব, দেন যদি সময় থাকে
দেখি কিছু লাইভ ট্রেড নিয়ে দেখাবো না, অ্যানালাইসিস করে ইনশাল্লাহ। এগুলো সব বাদ দিয়ে দিই এখন। আবারও বলি ভাইয়া, ফরেক্স মোটামুটি আপনারা বুঝছেন। এবার আমরা কি নিব? ক্রিপ্টো দেখব। ডান। ক্রিপ্টোর ফান্ডামেন্টাল কি? ক্রিপ্টোর ফান্ডামেন্টাল হলো একটা ক্রিপ্টোকারেন্সি কত পার্সেন্ট গেছে, বাড়ছে, কারেন্সিটা কবে ভালো হয়েছে, কবে খারাপ হয়েছে, এইটার মাধ্যমে আমি ওই কারেন্সিটার সব কিছু জানতে পারবো, বুঝছেন? তাহলে ক্রিপ্টোর ভিতরে অনেক বেশি প্যারা নাই। দুইটা জিনিস আপনার দেখতে হবে, ক্রিপ্টো বাবল। এখন যখন আপনি ক্রিপ্টোতে ট্রেড করবেন, আপনি চিন্তা করলেন যে শুধু ফলস মার্কেটে ট্রেড করবেন। কেন ফলস মার্কেটে ট্রেড করবেন? কারণ একটা মার্কেট সারা জীবন ডাউনে থাকে না, বুঝছেন? তাহলে এই মার্কেটগুলো যদি আপনি ট্রেড করেন, এইখানে আপনার অপরচুনিটি বেশি। এমন হয়তো যে এইটা একটা কোম্পানি, বুঝছেন ফান্ডামেন্টালটা বুঝছেন। এমন হয়তো এটা একটা কোম্পানি, ক্রিপ্টোকারেন্সি একটা কোম্পানি, যে কোম্পানিটারে কেউ এসে উঠাই দিছে, কিছু একটা করতে পারতেন। ইটস আ কারেন্সি। আর এইখানে ক্রিপ্টো বাবলস, এটা একটা ওয়েবসাইটের নাম। এইখানে যেই কারেন্সিগুলো দেখতেছেন, এই কারেন্সিগুলো হলো সব ভ্যালিড কারেন্সি। ভ্যালিড কারেন্সি বুঝেন? মানে এই কারেন্সিগুলোর বাবা মা আছে। যেমন ক্রিপ্টো কারেন্সির 1 লাখ কারেন্সি থাকতে পারে, মানে 1 লাখ ক্রিপ্টো কারেন্সি থাকতে পারে। এক একটা কারেন্সি, এটা একটা কারেন্সি, এটা একটা কারেন্সি। সবার কিন্তু বাপ মা নেই, সবার ফান্ডামেন্টাল ভালো না। এইখানে যা আছে, এই যে 100 কারেন্সি আপনি দেখতেছেন, এগুলার বাবা মা আছে। বাবা মা বুঝেন? মানে এগুলার ফান্ডামেন্টাল ভালো, এগুলার মালিক ভালো। এগুলো এক একটা হলো আপনার কোকাকোলা, অ্যাপেল, টেসলা, এই টাইপের কোম্পানি। এগুলা চাইলেই আপনি একদম ফালাই দিতে পারবে না। তাইলে কেউ যদি চিন্তা করে যে আমি অল্পতে কিনা রাখবো, বেশি হলে বেচে দিব, তার জন্য ক্রিপ্টো বাবল ওয়েবসাইট বেস্ট। আসবেন, দেখেন কোন কোন কারেন্সিগুলা সব থেকে কম আছে। আবারও বলি, এই কারেন্সিগুলোর বাবা মা আছে, বুঝছেন? এই কারেন্সিগুলোর বাবা মা আছে। এই কারেন্সিগুলায় অনেক বেশি ড্রাস্টিক্যালি ঝামেলা হয় না। আছে না অনেক কারেন্সিতে, আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করছেন, আপনার ক্যাপিটাল নাই হয়ে গেল গা। কারণ কি? ওই কারেন্সিগুলো নিজেরা ম্যানিপুলেট করে, ওদের কাছে অথরাইজেশন থাকে না। বাট এই কারেন্সিগুলো যেইখানেই লিস্টেড, বুঝছেন? মানে যেইখানে বলতে যেই এই ইয়ার ভিতরে, এক্সচেঞ্জের ভিতরে লিস্টেড, এগুলো সব আপনার বাইন্যান্সের ভিতরে লিস্টেড। এবার আপনি চিন্তা করলেন যে নট, এটা একটা ভালো কারেন্সি, আপনি জানেন। কোর একটা ভালো কারেন্সি, আপনি জানেন। আবার বলি, এইখানে যে 100 কারেন্সি আছে, এইটাতে আপনি চোখ বুইজা ইনভেস্টিং ট্রেডিং করতে পারবেন, কারণ এগুলার ফান্ডামেন্টাল ভালো। আবারও বলি, এগুলার ফান্ডামেন্টাল ভালো। এবার দেখেন, নট 13% কমছে। কয়দিনে? একদিনে। কারণ এই যে আওয়ারলি, ওকে, ডে, হ্যাঁ, একদিনে এগুলার কি হয়েছে, এত পার্সেন্ট করে কমছে। নট একদিনে 12% কমছে। এখান থেকে আপনি সুইচ করতে পারবেন 1 ঘন্টা, 1 দিন, 1 উইক। এইখানে যদি 1 উইক সিলেক্ট করি, এগুলা 1 উইকের ডাটা শো করতেছে। 1 মান্থ যদি সিলেক্ট করি, 1 মান্থের ডাটা শো করতেছে। 1 বছর যদি সিলেক্ট করি, 1 বছরের ডাটা শো করতেছে, বুঝছেন? ওকে, দেখেন এক একটা ক্রিপ্টোকারেন্সি কত পার্সেন্ট করে বাড়াইছে দেখছেন? 400, 500, এটা 6000। আপনার ক্যাপিটাল যদি 100 থাকে, ওটা 6000 গুণ বাড়তো যদি এইখানে আপনি ইনভেস্ট করে রাখতেন। সো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট তো ভালো, এটা আপনারা জানেন। বাট আমরা একদিন দেখতেছি, আমরা অত লঙ্গার টাইম ফ্রেমে যাবো না, আমরা পজিশনাল ট্রেডিং করব। ধরেন 1 মাসে যাই, আমি মান্থলি বেসিসে এই সব জায়গায় কি করব, করে রাখবো, ইনভেস্ট করে রাখবো। তাহলে এখানে নোট কয়েন 1 মাসের ভিতরে 53% ডাউন হয়েছে। এটা কি উপরে উঠবে না? 100% উঠবে, ওর বাবা মা আছে। কোর কয়েন 1 সপ্তাহে, মানে 1 মাসে মোটামুটি 55%। আমার কোরে অনেক টাকা লাগানো, অনেক লাগানো, কারণ প্রাইসটা কম ছিল, মন মতন কিনা রাখছি, যেমনি ইচ্ছে এমনি কিনা রাখছি। সো আপনারা কোরে ইনভেস্ট করতে পারেন, শিভে ইনভেস্ট করতে পারেন, ডোজে ইনভেস্ট করতে পারেন। এগুলো প্রত্যেকটা ভালো। বিটকয়েন মোটামুটি ডাউনে আছে, দ্যাটস ওয়াই এই কারেন্সিগুলোও ঝামেলা হচ্ছে। বাট এই প্রত্যেকটা কারেন্সি বুম। এই যে কোর 1টা, নট 2টা, গালা, তারপর আপনার শিব, কোর, এই যে ফ্লোকি, 100% রিটার্ন দেবে আপনারে, 100%। আগামী 2 থেকে 3 মাসের ভিতরে এরা বাইরে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এদের আরও ওয়াইজলি ডাটা পাবো, ওইটার জন্য আলাদা ওয়েবসাইট আছে, দেখাবো না। বাট এই জায়গাটাতে আমি আরও একটু ডিটেলসে ডাটা জানতে চাই, ধরেন নোট সম্পর্কে বা শিপ সম্পর্কে। ওকে, শিপ সম্পর্কে জানলাম। দেখেন শিপ এইখানে কি বলতেছে, 1 ঘন্টার ভিতরে 0.4% আপে গেছে। ওকে, ডান। ডে, 1 দিনের ভিতরে 5% কমছে। 1 সপ্তাহে কত পার্সেন্ট? 16% কমছে। 1 মাসে 43% কমছে। এখন
পুরা কারেন্সি বিটকয়েনের কারেন্সি সমস্যা হচ্ছে, ক্রিপ্টোতে প্রচুর ঝামেলা হচ্ছে। দেখছেন বিটকয়েনের মতন জিনিস 20% ডাইমা গেছে, কোনো সমস্যা নাই। এই প্রত্যেকটা মার্কেট রিকভারি করে নিবে, কেউ যদি চিন্তা করেন যে আমি সব মার্কেট খুঁজবো না, এইখানে যেই মার্কেটগুলো আছে 100টা কারেন্সি হিউজ, আমি শুধু এই কারেন্সিগুলোর ভিতরে ট্রেড করব, এনাফ, মোর দ্যান এনাফ, এর বেশি দরকার নেই। মানে এখানে আপনি আরও একটা জিনিস করতে পারবেন। কেমনে? এখানে আপনি করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন, 1 নাম্বার কোনটা, 2 নম্বর কোনটা, 3 নাম্বার কোনটা, এইভাবে মানে কোন কারেন্সিটা কয়েনের জগতে আগে আসছে। দেখেন আমি বিটিসি সার্চ করি, এটা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, বুঝছেন? 54,000 আইসা পড়ছে। অনেক টাকা লসে আসি, বাট সব রিকভারি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের নিউজের কারণে ডাউনে আসছে, বাট এগুলা উঠবেই ভাই। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে মাত্র 5% মানুষ। নর্মালি বুঝেন, সারা বিশ্বের 5% মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে। 95 থেকে 94% মানুষ জানেই না হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। এরা যখন ইনভেস্ট শুরু করবে, এই মার্কেট কি বাড়বে না? 100% বাড়বে। 10% 20% মানুষও যখন জানবে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন তো $2 লাখ চলে যাবে। বাট পোটেনশিয়াল আছে, ইনভেস্ট করা আছে, সমস্যা নেই, হোল্ড আছে, নো সমস্যা, বাড়বেই, 100% বাড়বেই। তাহলে এটা কি মানে র্যাঙ্কিংয়ে 1 নম্বর কারেন্সি এটা। এখন আপনার ধরেন পেপ সম্পর্কে জানা উচিত, আপনি পেপে গেলেন, তাহলে র্যাঙ্কিংয়ে পেপ কত? 24 নম্বর কারেন্সি, কোর। সারা বিশ্বের যত ক্রিপ্টোকারেন্সি আছে এটার মাধ্যমে র্যাঙ্কিংয়ে কোর কত? 75%, রুন কত? 61%, সু 48%। এবার আপনি এইভাবে দেখেন, ওদের মার্কেট ক্যাপটা দেখাবে এটা কত বড় মার্কেট, বুঝছেন? মানে ওর পুরা ক্যাপিটালটা কত, মার্কেট ক্যাপ মানে হইল ওর যে কারেন্সিটা আছে পুরা কারেন্সিটার প্রাইস কত। দেখছেন পেপে যাই, $3 বিলিয়ন মতন, 3.71 মানে $4 বিলিয়ন, বেট $1.2 বিলিয়ন। এখন এত বড় বড় মার্কেটে ম্যানিপুলেট সম্ভব না। আবারও বলি, সারা বিশ্বের যত ক্রিপ্টোকারেন্সি আছে সবগুলো ক্রিপ্টোকারেন্সি একটু ডাউনে আছে, কারণ স্টক মার্কেটে লিস্টেড করার কথা ছিল, বুঝছেন? যেমন প্রত্যেকটা স্টক মার্কেটের ভালো ভালো কোম্পানি লিস্টেড থাকে। সো আমেরিকার যে এক্সচেঞ্জগুলো ছিল, ব্ল্যাক রক নামক একটা কোম্পানি আছে, সারা বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে ওই সব জায়গায় ব্ল্যাক রক ইনভেস্ট করে। ওই ব্ল্যাক রক চাইছিল একটা এক্সচেঞ্জ বানাবে, ওই এক্সচেঞ্জের ভিতরে ক্রিপ্টোকারেন্সি কিন্তু ইলিগ্যাল আমেরিকা এখনও, বাট এই ক্রিপ্টোকারেন্সিটা লিগ্যালি ট্রেড করতে দিবে, বুঝছেন? বাট ক্রিপ্টোকারেন্সি একটা ডিসেন্ট্রালাইজ, ও বলছে না, ট্রেড করার দরকার নেই, আপনাদের ট্রেড করার কোনো দরকার নেই, সমস্যা নেই, আমরা যেভাবে আসি এইভাবেই থাকবো। এই জন্য কিন্তু বাইন্যান্স অফ করে দিছিল, কে জানেন জানি না। অনেকগুলো কান্ট্রিতে বাইন্যান্স কিন্তু ভিপিএন লাগায় চালাইতে হয়। ইন্ডিয়াও এই টাইপ করছিল, ইন্ডিয়া ঝামেলা হয়েছে। বাইন্যান্সের যে সিও ছিল ওরা কিন্তু মোটামুটি অনেকটা দিন জেলে রাখছে। এই সব নিউজের কারণে কোম্পানি লিস্টেড করতে চাইছিল স্টকে, আমেরিকা স্টকে, বুঝছেন? নাসদাকে লিস্ট করতে চাইছিল ক্রিপ্টোকারেন্সিরা, লিগেলি বৈধতা দিছিল। বাট সমস্যা একটাই, ওদের সেন্ট্রালাইজ থাকতে হবে, ওদের মাধ্যমে থাকতে হবে, বুঝছেন? কেউ এটা অপারেট করবে, ওই ব্ল্যাকরক কোম্পানি অপারেট করবে পুরো ক্রিপ্টোকারেন্সিরে। যারা ক্রিপ্টোকারেন্সি বানাইছে ওরা বলছে না, আমরা এগুলো করবো না, দিব না। দ্যাটস ওয়াই হোল মার্কেট, আমেরিকার মানুষগুলা এখানে ইনভেস্ট করতে পারতেছে না। আমেরিকার সাথে আরও যত মানুষ আছে ওরাও প্যানিক করতেছে। সো মানুষের যে ক্যাপিটাল আছে ক্যাপিটালগুলো উঠায় নিচ্ছে। একটু শান্তশিষ্ট হোক, সব লাইনে চলে আসবে, বুঝছেন? আমার তো ফুল বিশ্বাস আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো যারা ট্রেডিং করে তারা এইখানে ধরা খাইছে, হিউজ ধরা খাইছে। বাট যাদের যাদের করা কয়েনে, যেমন আমি কয়েনে খুব কম ট্রেড করি, ক্রিপ্টোকারেন্সিতে আমি ট্রেড করি না। ক্রিপ্টো ট্রেডের জোনই না, হাই ভলিউম মার্কেটে কী হয়ে যাবে কেউই জানে না, বুঝছেন? ক্রিপ্টো হলো ইনভেস্টের জন্য বেস্ট। কালকে ভিডিও দিলে আপনি বুঝা যাবেন ইনভেস্ট কেমনে করবেন সব। তাহলে যার ক্যাপিটাল মোটামুটি ভালো আছে, $1,000 ক্রিপ্টোতে কী করে রাখবো? ইনভেস্ট করে রাখবো। বাট সবখানেই টাকা ভাই, আমি কেমনে বুঝাবো আমি বুঝতেছি না। এই লাইনে টাকা বানাই, এই ট্রেডিং ইনভেস্টিংয়ের জগৎটাই এমন। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আরও বানাইতে পারবেন, আপনার কাছে যদি টাকা না থাকে আপনার অনেক কষ্ট হয়ে যাবে ভাই, বুঝছেন? এটা মাইনে নিতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে এইখান থেকে একটু আগে একটা কয়েন চলে গেছিলো, দেখছেন? রিজন কি? ওই কয়েনটার ঝামেলা হয়ে গেছিলো। অনেক কয়েন এখান থেকে হুট করে নাই হয়ে যাবে, ওগুলোর ভিতরে ঝামেলা থাকবে। সো এখানে যে 100 কয়েন থাকবে, এইগুলোর ভিতরে আপনি একদম সুন্দরভাবে ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা কি দেখতেছি? মান্থলি বেসিসে কারেন্সি দেখতেছি। এই কয়েনগুলা মান্থলি এত % করে লস দিছে। এবার একটু উইকলি দেখি, আরও লস, ডে মোটামুটি লস, ইয়ারলি সবগুলা জিনিস মোটামুটি ভালো প্রফিট দিচ্ছে, দেখছেন?
কত করে প্রফিট দিচ্ছে প্রত্যেকটা জিনিস মোটামুটি। রিজন কি? রিজন হলো লঙ্গার টাইম ফ্রেমে এখানে সবাই ইনভেস্ট করে রাখে। ট্রেডিং খুব কম করে ক্রিপ্টোকারেন্সির ভিতরে। ট্রেডিংয়ের জায়গা হলো স্টক, ট্রেডিংয়ের জায়গা হলো ফরেক্স, এটা হলো ইনভেস্টিংয়ের জায়গা। আচ্ছা যাই হোক, আপনারা এগুলো একটু ভাইবা দেখেন। এখন আমার অনেকে বলতে পারে ভাই আপনি আমার 5টা দিয়ে দেন, যে 5টার মাধ্যমে আমি ইনভেস্ট করতে পারবো। আমার কাছে $20 আছে, আমি ইনভেস্ট করবো। আমি কারো ক্রিটিসাইজ করতেছি না, বলতেছি $20 ইনভেস্ট করে কিচ্ছু হবে না। আপনি ক্রিপ্টোকারেন্সিতে $20 ইনভেস্ট করবেন, 1 মাস পর হবে কত? ওই $20 $30 হইতে পারে। বুঝছেন? আপনার মন ভরবে না, আপনার লঙ্গার টাইম ফ্রেমে লাগবে, অনেক বেশি লাগবে। তো টাকা বানাবে, এক কথায় এই মাইন্ডসেট করে রাখেন যে আপনার টাকা বানাবে। তবে এখনই আপনার একদম ঝুঁকা পড়তে হবে এমন কোনো কথা নেই। ফরেক্স থেকে ইনকাম করেন, ক্রিপ্টোতে রাইখা দেন। যেমন আমার ক্যাপিটাল যদি $10 থাকে, আমার ক্রিপ্টোতে থাকতে পারে $3, বুঝেন নাই? $2 আমার জায়গা জমি কিনা থাকতে পারে, এইভাবে থাকতে পারে, টাকা ডাইলুট করা থাকতে পারে। তার মানে এই না যে আমার সব টাকা ক্যাশ থাকবে। ক্যাশ রাখলে লাভ কি? সো যখন টাকা অনেক বেশি থাকবে মোটামুটি আল্লাহর রহমতে নর্মালের তুলনায়, যেটা আপনার জীবন যৌবন সব কিছু পার করার পরে ধরেন মাসে আপনি $50,000 সেভ করতে পারতেছেন, ওই $50,000 আপনি ব্যাংকে না রেখে ক্রিপ্টোতে রাখতে পারেন। বুঝছেন? তখন কি হবে? আপনার টাকাটা বাড়তেছে, এই মাসে 50,000, পরের মাসে 50,000, 1 লাখ কম্পাউন্ড হবে। এখানে যখন কম্পাউন্ড হবে, কম্পাউন্ডের পুরো হিসাবটাই ডিফারেন্ট। বুঝছেন? 1 বছর 1.5 বছর পর যায় দেখবেন আপনি ভালো একটা ক্যাপিটালের মালিক হয়ে গেছেন, কারণ আপনার ক্যাপিটালটা এখানে আছে, ওইটা মাল্টিপাল হচ্ছে। ব্যাংক তো আপনার ক্যাপিটাল মাল্টিপাল করে না, বাট এখানে মাল্টিপাল হচ্ছে। বাট অল্প টাকায় এই মাল্টিপালটা আপনার চোখে ধরা পড়বে না। বুঝছেন? সো ক্রিপ্টোর ভিতরে আমরা মূলত ইনভেস্টিংয়ের সাইকোলজি নিয়ে আসবো, কারণ ক্রিপ্টোর ভিতরে হাইলি ভলাটাইল থাকে মার্কেট। ফরেক্সের ভিতরে ভলাটাইল কম থাকে। দ্যাটস ওয়াই আপনি একটা জায়গা থেকে যদি ট্রেড নেন, এইখান থেকে যদি ট্রেড নেন, মার্কেট এই পর্যন্ত যায়। ক্রিপ্টোর ভিতরে দেখবেন সারাদিন মার্কেট সাইড হয়েছে। দেখেন আমি এখান থেকে যাই, ক্রিপ্টোকারেন্সিতে যাই, এটা পেয়ার বানানো, বুঝছেন? এটা রিয়েল ক্রিপ্টোকারেন্সি, এটা পেয়ার বানানো ফর ট্রেড করার জন্য। এই যে বিটিসি ইউএসডি, শুধু বিটিসির ভিতরে যান, আবার বিটিসি ইউএসডি দিলাম। এটা ট্রেড করার জন্য পেয়ার বানানো, শুধু বিটিসিতে যান আপনি। এই যে বাইন্যান্স, এটাও পেয়ার বানানো। আচ্ছা আমি সার্চ করি বিটিসি, এই যে বিটিসি। মার্কেট প্রচুর ফ্ল্যাকচুয়েশন থাকে, ভলাটাইল থাকে। এখন তো এইভাবে দেখাচ্ছে, বাট ক্রিপ্টোর মুভমেন্ট খুবই চালু হয়, বুঝছেন? খুবই চালু হয়। মার্কেটে প্রচুর ভলাটাইল থাকে, কারণ মার্কেটটা অনেক ডাউনে গেছে। ক্রিপ্টো 71,000 থেকে অলমোস্ট 54,000 চলে গেছে। সো এখন তো একটু বাড়বেই। সো এমন হয়, বাট ক্রিপ্টোতে ভলাটিলিটি প্রচুর বেশি থাকে। ওকে, তাহলে আরেকটা সাইকোলজি দেখবো আমরা। সাইকোলজি না, একটা ওয়েবসাইট দেখব, এটার মাধ্যমে আমরা ক্রিপ্টো সম্পর্কে সব কিছু নলেজ ভালোভাবে নিতে পারবো। ধরেন এইখানে আপনার ডাটাটা খুব মিনিমাইজ, ক্যালেস্থিয়া, ওকে, কন্ট্রোল সি, এই ওয়েবসাইটটাতে আসছেন। এটা কি? কয়েন মার্কেট ক্যাপ। এইটা ইন্টারফেসটা একটু বুঝাই। কয়েন মার্কেট ক্যাপে আসছেন, এখানে আসার পরে এই টাইপের ইন্টারফেস থাকবে। আপনি চাইলে এখান থেকে ওয়াচ লিস্টের ভিতরে অনেকগুলো কারেন্সি ওয়াচ করে রাখতে পারবেন, যেগুলো আপনি পরে শুধু ট্রেড করবেন। এটা আপনার ইচ্ছা। ধরেন আমি একটা কারেন্সির ওয়াচ লিস্ট করতে চাই, ওয়াচ লিস্টে যাব। আমার ওয়াচ লিস্টে কিছুই সেট করা নাই, বুঝছেন? সার্চ করতে পারবো এখান থেকে। আমি ধরেন বিটকয়েন সার্চ করলাম, ওকে, এই যে বিটকয়েন সার্চ করছি। এবার এটার আমি ওয়াচ লিস্টে বানায় রাখতে পারি, ওই যে ট্রেডিং ভিতে যেভাবে দেখাইছিলাম ওই সেমভাবে। বাট এটার জন্য অ্যাকাউন্ট খোলা লাগবে, এত ঝামেলা বাদ দিই। আমি শুধু কয়েন মার্কেট ক্যাপ দেখি। এইখানে আসলে এই কয়েন মার্কেট ক্যাপের মাধ্যমে আমি একটা কারেন্সির A to Z, ওই কারেন্সিটার দাম কত, এটা কবে হইছে, একদিনে কতটুকু বাড়ছে, ওই কারেন্সির মালিককে, কোন দেশ ওই কারেন্সি ওন করে, সব মিনস সব কিছু এখানে আমি দেখতে পারবো। ওকে, এখানে আমার কারেন্সিটা ইউএসডিতে সিলেক্ট করা। আপনি চাইলে অন্য অন্য কারেন্সিতেও সিলেক্ট করতে পারেন। যেমন আপনি এখানে বিটকয়েনে দেখতে চান, যা কিছুই দেখবেন সব কিছু বিটকয়েনে দেখবেন। দেখেন এখানে যা আছে, যে সব লাস্টে বিটিসি লেখা। ভাই ঝামেলা, আমি ডলারে দেখব। এটা কি? এটা হলো একটা অ্যানালাইসিস টুলস, ক্রিপ্টোকারেন্সির একটা অ্যানালাইসিস টুলস। যেমন ফরেক্স মার্কেট, যত ধরনের মার্কেট আছে ওই মার্কেটগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা ট্রেডিং ভিউ ইউজ করি। ক্রিপ্টোর যতগুলো কয়েন আছে
ওই কয়েনের ফান্ডামেন্টাল খোঁজার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সির কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটটা ইউজ করি। এই ওয়েবসাইটের কাছে সম্পূর্ণ ডাটা আছে কি রিলেটেড, ক্রিপ্টো রিলেটেড। ফরেক্স রিলেটেড এইখানে কোনো ডাটা নাই, ক্রিপ্টো রিলেটেড এইখানে সব ডাটা আছে। এখন আমি একটা কয়েন এইখান থেকে সিলেক্ট করলাম, এই যে ক্যালেস্থেসিয়া, ওকে, সিলেক্ট করে এখানে আসলাম, কই দিলাম কন্ট্রোল ভি ইন্টার। এইটার লোগোটা দেখেন, এটার লোগো আর এটার লোগো, এই যে লোগোটা দেখছেন সেম লোগো না? ওকে, এবার আমি সিলেক্ট করলাম এইখানে। এবার এইখানে আমার কি দিছে, 1 বছর 1 দিন 4 দিন 5 দিনে কতটুক ডাটা কালেক্ট করছে, দ্যাটস ইট, এইটাই। এইখানে আসার পর ওর গোষ্ঠী সূর্য আমার ডাটা দিয়ে দিচ্ছে সব কিছু, ওর মার্কেট ক্যাপ কত সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। এই যে $975 মিলিয়ন হইলো ওর মার্কেট ক্যাপ। অন্য জায়গা থেকে দেখবো আমরা, সমস্যা নেই। আমরা প্রাইজে যাই, কম্পেয়ার উইথ বিটকয়েন। আমি এটা না এখন বিটকয়েনের সাথে কম্পেয়ার করব যে বিটকয়েনের সাথে সাথে এইটা কতটুকু বাড়ছে। ওকে, বিটকয়েনের সাথে কম্পেয়ার করি। দেখেন বিটকয়েনের তুলনায় মোটামুটি মার্কেটটা এই কয়েনটা আমার ভালো রিটার্ন দিছে। কিসে? ডে বাই 7 দিনে ক্রিপ্টোকারেন্সি আমার ভালো রিটার্ন দিছে, ক্রিপ্টো কয়েন এইটার তুলনায় 1 মান্থ। মানে এইখানে আমি জাস্ট কম্পেয়ার করতে পারতেছি। তার মানে আমি যখন একটা জায়গায় কম্পেয়ার করব তখন আমি কি করব, ওই কয়েনটাতে কম্পেয়ার করলে 4-5টা কয়েন যদি আমি কম্পেয়ার করব তখন আমি বুঝবো যে আমি যে কারেন্সিটাতে ইনভেস্ট করতে চাইতেছি এটা আমার ওই কারেন্সি থেকে ভালো আছে না খারাপ আছে। এবার এখান থেকে আমি বিটকয়েন না নেই, অন্য কিছু নেই, এইটার সাথে আমি ডোজ নেই, ডিও, এই যে ডোজ কয়েন। এবার কি হইল, আমি যখন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করব, বুঝছেন, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করব, পেয়ার বানাইলাম এই 2টা কারেন্সি নিয়ে, তখন আমি ক্যালেস্থেসিয়া ডোজ এই 2টার ভিতরে যখন কম্পেয়ার করব আমি দেখব মোস্ট অফ দ্য কেসেস 1 মাসে ডোজ কয়েন অনেক আগায় থাকে টিআর থেকে। তাহলে টিআর থেকে আমার ডোজ কয়েনটাই ভালো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, ট্রেডিংয়ের ক্ষেত্রে, বুঝছেন? এটা জাস্ট কম্পেয়ার। আপনি কম্পেয়ার করতে পারতেছেন যেই কয়েনটাতে আপনি কম্পেয়ার করতে চান, ধরেন এইখান থেকে এই কয়েনটা আপনি কম্পেয়ার করবেন। ওকে, মন্ট্রা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে তার মানে আমার মোটামুটি টিআর থেকে যতগুলো কারেন্সি দেখতেছি সবই মোটামুটি ভালো। টিআর আমার জন্য বেটার ইনভেস্টমেন্ট নাও হইতে পারে ক্রিপ্টোকারেন্সিতে, বোঝা গেছে? তাহলে যে কোনো একটা কারেন্সি এখানে আমি সার্চ করবো, এখন আমি মন্ট্রা এখানে সার্চ করি, এটার গোষ্ঠী সুদ্ধা চলে আসবে এখানে। এই যে মন্ট্রা একদিনে কতটুক গেছে বাড়ছে সব দেখাচ্ছে, 7 দিনে কতটুক গেছে বাড়ছে সব দেখাচ্ছে। এটা বেসিক ভিউ, এটা হলো মার্কেট। এইখানে এই মার্কেটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এই যে মন্ট্রা কয়েনটা কোন কোন কারেন্সি এক্সচেঞ্জের ভিতরে লিস্টেড। আমি বাইন্যান্সে ট্রেড করব। আমি যদি না জানি এই কারেন্সিটা বাইন্যান্সে লিস্টেড কিনা, আমি ট্রেড করতে পারবো? এখান থেকে আমি ফান্ডামেন্টাল করলাম, বাইন্যান্সে যা দেখলাম নাই। সো আমার এই মার্কেটে যখন আসবো তখন আমি এটা দেখব যে হ্যাঁ এটা বাইন্যান্সে লিস্টেড, বুঝছেন? এই মার্কেট মানে কি, কোন কোন মার্কেটে এই যে কয়েনটা, এই কয়েনটাতে ট্রেড অথবা ইনভেস্ট করতে পারবেন, এই কয়েনটা লিস্টেড, বুঝছেন? তাহলে মার্কেটে যাব, বাইন্যান্সে লিস্টেড, এইখানেও লিস্টেড, ওকেও লিস্টেড, কুকয়েনও লিস্টেড। মানে ভালো ভালো যতগুলো ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ আছে সব এক্সচেঞ্জের ভিতরে ও লিস্টেড, বুঝছেন? যেহেতু সবগুলা এক্সচেঞ্জেও লিস্টেড, ও আমার জন্য একটা ভ্যালিড কয়েন। কারণ সবগুলা এক্সচেঞ্জের লিস্টেড হইতে হইলো $70,000 করে লাগবে। তার মানে ও ইনভেস্ট করছে এই কয়েনটাতে, কয়েনটা যারই যেই দেশেরই হোক, কয়েনটা ইনভেস্ট করছে, এই কয়েনটা ভালো। এখন আপনি অনেক কোম্পানি আছে, সার্চ করবেন, এইখানে সার্চ করবেন, দেখবেন এগুলা কিছুই আসে না, 1-2টা ব্রোকার আসে, ওইটাতে আমরা ট্রেড করবো না, ইনভেস্টও করবো না। কেন? ওইটার ফান্ডামেন্টাল ভালো না। কারণ কি, ও তো বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেডই না, তার মানে ওর ফান্ডামেন্টাল অত ভালো না দেখা এই এক্সচেঞ্জগুলো ওরা নিতে চায় না, বুঝছেন? তখন এটা আমার জন্য একটা বেটার ইনভেস্টমেন্ট হবে না। ওকে, আমি এবার সোলানায় যাই, এবার দেখি সোলানা এখানে কি হয়েছে, 1 দিন 5 দিন 10 দিনে কতটুকু কী করতেছে, 1 ইয়ার 1 বছরে সোলানা কি রিটার্ন দিচ্ছে দেখছেন? লঙ্গার টাইম ফ্রেমে কী পরিমাণে দিচ্ছে সোলানা, যে কোনো কোম্পানি, যে কোনো কয়েন লঙ্গার টাইম ফ্রেমে আল্লাহর রহমতে ভালোই দেয়। তাহলে এগুলা আমাদের জন্য লং টাইম ইনভেস্ট হইতে পারে, শর্ট টার্ম না।
আবারও বলি, লং টার্ম ইনভেস্ট হবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য না, কারণ সব থেকে বেশি ক্যাপিটাল লাগে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে, বুঝছেন? নিজেরাই বুঝে যাবেন $200 লস করে, বাট আমি বলার কাম বইলা দিলাম। আপনারা দেখেন মান্থলি বেসিসে অনেক ডাউন আছে, কারণ লাস্ট 2 মান্থ পুরা ক্রিপ্টোকারেন্সি ডাউনে আছে, পুরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, বাট লঙ্গার টাইম ফ্রেম ভালো করতেছে। আবার আমি সার্চে যাই, এখান থেকে ধরেন আমি পেপে দিতে পারি। ওকে, 1 মাস সিলেক্ট করা। এবার পেপেটা কি আমার জন্য ভ্যালিড হবে? কেমনে বুঝবো ভ্যালিড হবে কিনা? মার্কেটে ক্লিক করব, হ্যাঁ অনেকগুলা এক্সচেঞ্জে লিস্টেড, ইটস আ ভ্যালিড কয়েন, বুঝছেন? ইটস আ ভ্যালিড কয়েন। এখন আমি আর একটা জিনিস দেখতে পারবো, এইটা থেকে আমি ফিউচার ট্রেড করতে পারবো পেপেতে। ইয়েস, ফিউচার দিলাম। এবার এই ফিউচারে দেখেন কোনো জায়গায় আপনি পেপেতে ফিউচার ট্রেড করতে পারবেন না, কোনো এক্সচেঞ্জে। এই যে এক্সচেঞ্জ, জিরো, নো ডাটা ইজ অ্যাভেলেবেল নাও। যদি থাকতো ও আপনার করতে দিত। তার মানে আমি ফিউচার ট্রেড যদি করতে চাই, এটা আপনি জানবেন হোয়াট ইজ ফিউচার ট্রেড, স্পট ট্রেড কালকেই জানাই দিব, ভিডিও দিয়ে দিব, দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ফিউচার ট্রেড যদি আমি করতে চাই, মানে কি লেভারেজ নিয়ে যদি ট্রেড করতে চাই, যেটা আমি বলছিলাম একটা ডেরিভেটিভ কন্ট্রাক্ট, কিছু মানুষ বলে উপরে যাবে, কিছু মানুষ বলে ডাউনে যাবে, এগুলা হলো ফিউচার ট্রেড, অপশন ট্রেড, বুঝছেন? এইখানে আপনার ক্যাপিটাল মাল্টিপল হবে, বাট আপনি ইকুইডিটি পাবেন না, ওন করতে পারবেন না জিনিসটা। ইটস কল ফিউচার ট্রেড। আপনি ফিউচারে প্রেডিক্ট করতেছেন, আবারও বুঝছেন, ফিউচারে প্রেডিক্ট করতেছেন, বাট আপনি এখানে লং টাইমের জন্য হোল্ড করতে পারবেন না, একটা সময় পর আপনার বেচা দেওয়া লাগবে। এই জিনিসটা আপনি এই কয়েনের ক্ষেত্রে কোনো এক্সচেঞ্জে করতে পারবেন না, বুঝছেন? স্পট ট্রেডিং পারবো এইখানে আমি। স্পট মানে কি? ইনভেস্ট। আপনি যেইখানে স্পট ট্রেডিং শুনবেন ওইটা কি? ইনভেস্টিং ট্রেডিং। আপনি ক্রিপ্টোকারেন্সির উপরে ইনভেস্ট করতেছেন। ক্রিপ্টোকারেন্সি যদি বাড়ে আপনার টাকাও বাড়বে, ক্রিপ্টোকারেন্সি কমলে আপনার টাকাও কমবে। আর যখন ফিউচারে করবেন, ও বারুক কমুক ডাজেন্ট ম্যাটার, জাস্ট এক্সনেসের মতন তখন ট্রেড হয়ে যাবে। আপনি একটা জায়গা থেকে স্টপ লস দিবেন, একটা জায়গায় টার্গেট হিট করে রাখবেন, হয়ে গেছে বের হয়ে যাবেন। এইটাই হলো ফিউচার। এখানে আপনি মার্জিন নিয়ে ট্রেড করতে পারবেন, বুঝছেন? যেমন আমরা এক্সেসের ল্যাভারেজ নিয়ে ট্রেড করি, এইখানে ওইটারে মার্জিন ট্রেড বলে। তাহলে এইটাই হলো ফিউচার মার্জিন ট্রেড, বুঝা গেছে? কালকে ডিটেলসে দিয়ে দিব না, বুঝেন, বাট এটা বুঝে রাখেন। ফিউচারের ভিতরে আপনি এক্সনেসের মতন ট্রেড করতে পারবেন, আর স্পটের ভিতরে আপনি এক্সনেসের মতন ট্রেড করতে পারবেন। এইখানে কিনা এখানে বাই দিতে পারবেন, সমস্যা নাই। বাট স্পট হোল্ড মানে কি? আপনি বেচতে পারবেন, কিনতে পারবেন, ওইটা আপনার নামে হবে, বুঝছেন? ওইটা আপনার নামে হবে, ফিউচার আপনার নামে হবে না। তাহলে পেপেতে যে আপনি ট্রেড করতে চান, আপনি এতগুলো এক্সচেঞ্জের ভিতরে স্পট ট্রেডিং করতে পারবেন, বাট ফিউচার ট্রেডিং করতে পারবেন না। ওকে, আরও দু একটা কয়েন দেখি। বিটকয়েন মার্কেট ফিউচার ট্রেড, দেখছেন? বিটকয়েনের ভিতরে আপনি বাইন্যান্সে, ওকে এক্স, আবার বাইন্যান্সের আরও একটা আছে সেইটায়, দেন যাই বলেন এইখানে সবগুলো জায়গায় আপনি বাইন্যান্সের ফিউচার ট্রেড করতে পারবেন। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তাহলে বাইন্যান্সের ফিউচার ট্রেড আমি কই করতে পারবো? এই এক্সচেঞ্জগুলোতে করতে পারবো। বাট আমি পেপের তো ফিউচার ট্রেড করতে পারবো না। সোলানার কি ফিউচার ট্রেড পারবো? দেখি পারি কি না। মার্কেটে যাব, ফিউচারে যাব, কিছু কিছু দিছে আপনারে, বাট এগুলা আপনার কাছে নাই। এই কারেন্সিগুলো বাংলাদেশে, মানে এই যে এক্সচেঞ্জ বাংলাদেশে অ্যাভেলেবেল না। সো আপনি চাইলেও বাইন্যান্সের ভিতরে সোলানায় ফিউচার ট্রেড করতে পারবেন না, বুঝে গেছে? স্পট ট্রেড করতে পারবেন সবগুলো কারেন্সিতে। স্পট মানে ইনভেস্টিং, বুঝেন? ইকুইডিটি আপনার নামে হয়ে থাকবে, ওইটা যতক্ষণ আপনি সেল না দিবেন ওইটা কোথাও যাবে না, বুঝছেন? যতক্ষণ সেল না দিবেন কোথাও যাবে না। বাট ফিউচার কি হবে? ফিউচার এক্সনেসের মতন ট্রেড। কালকে ভিডিওটা দেখে যদি কেউ ক্লিয়ার না করতে পারেন, এই জন্য এখন একটু ধারণা দিয়ে রাখতেছি। ফিউচার মানে কি? ফিউচার মানে হইলো ফিউচার কি হবে এটার আমি জাস্ট প্রিডিক্ট করলাম, বাট একটা ডিসেন্ট টাইম দিয়ে দিছে আমাকে, এই টাইম পরে এটা বন্ধ হয়ে যাবে। স্পট মানে কি? আমি আজকে কিনছি এই কয়েন 135 টাকা, $35, আমি $135 দিয়ে কিনছি। এই পুরা কয়েন সমান আমার ক্যাপিটাল থাকবে। যদি আমার কাছে একটা সোলানা থাকে, এই সোলানা যদি 1 থেকে 40 পর্যন্ত যায়, আমার ক্যাপিটাল 4 টাকা বাড়বে। এই ক্যাপিটাল যদি 130 টাকায় আসে, আমার ক্যাপিটাল 5 টাকা কমবে। তাইলে আপনি যদি একটা কোম্পানির ভিতরে গলা এমন করতেছে,
তাহলে আপনি যদি একটা কারেন্সির ভিতরে ইনভেস্ট করেন, ধরেন ওই কারেন্সিটার প্রাইস আছে ধরেন $50, আপনি ইনভেস্ট করলেন, ওই কারেন্সিটা 10% বাড়লো, তাহলে 50-এর 10% কত? $5। তার মানে ওই কারেন্সিটা থেকে আপনি একদিনে $5 প্রফিট করলেন যদি ওই কারেন্সিটা একদিনে 5% বাড়ে। যেমন দেখেন এই যে সোলানা কারেন্সিটা, এটা একদিনে মাত্র 1% বাড়ছে, বুঝছেন? তার মানে কি, সোলানা যদি 135 টাকা থাকে, এখান থেকে যদি 136 টাকা হয়, আপনি শুধু 1% ট্রেডটারে এক্সিকিউট করতে পারছেন, মানে 1% আপনার ক্যাপিটাল বাড়াইতে পারছেন। তাহলে এখানে কি পরিমাণে ক্যাপিটাল লাগে ক্রিপ্টোকারেন্সিতে, বুঝছেন, ইনভেস্ট করতে হইলে? তাহলে আপনার এখানে যদি মোটামুটি $1000 থাকে আপনার ক্যাপিটাল, এবার ওই $1000 যদি আপনার 5টা কারেন্সি থাকে, ওই 5টা কারেন্সি ধরেন প্রত্যেক দিন 1% 2% করে বাড়ে, তখন কি হবে? আপনার ওই 5টা কারেন্সি যদি $1 করে হয়, 1% করে যদি বাড়ে, 10 সেন্ট করে বাড়বে। আর আপনার ক্যাপিটাল যদি মোটামুটি কত 1 লাখ হয়, ওই 1 লাখ থেকে যদি আপনি ওই কয়েনগুলো সব কিনে রাখেন, ধরেন আপনি ডোজ কিনে রাখলেন, 1 লাখ ডোজ কিনে রাখলেন, ডোজের প্রাইস কত আমরা এখান থেকে দেখব, $1 নিচে আছে। আচ্ছা 10 সেন্ট হইলো একটা ডোজ, তাহলে এখান থেকে আমি ইয়ারলি ডোজের প্রাইসটা ইয়ারলি কত বাড়ছে? 56% বাড়ছে। তার মানে কেউ যদি বছরের শুরুতে ডোজে 50,000 টাকা লাগায় রাখতো, তাহলে আজকে কত হইতো? 56%, মানে ক্যাপিটালটা 50% বাড়ছে। তার 1 লাখ টাকা যদি লাগায়, আজকে ওর ক্যাপিটাল 1.5 লাখ হয়েছে। ইটস আ ইনভেস্টিং। আপনি ট্রেডিংও করতে পারবেন, বাট হাই রিস্ক। এইখানে ক্রিপ্টোকারেন্সি ট্রেড হাই রিস্ক, হাই রিস্ক মানে হাই রিস্ক। তাহলে এগুলা কি আবার ইনভেস্টিং হইতে পারে, ভালো ইনভেস্টিং হইতে পারে। ওকে, আপনি জাস্ট ক্যাপিটাল কই রাখলেন? ব্যাংকে না রাখা এখানে রাখলেন। তাহলে এগুলোর মাধ্যমে আপনি কি দেখতেছেন? কোন কারেন্সিতে ট্রেড করতে পারতেছেন? নিচে দেখেন সব নিউজ আছে, এখানে সব নিউজ আছে, সব নিউজ আছে, সব নিউজ আছে। ডোজ রিলেটেড যত নিউজ আছে সব আপনি নিচে পাওয়া যাবেন। এখন এই সাইডটা একটু দেখেন, এই সাইডটা দেখেন, সবার আগে আছে মার্কেট ক্যাপ। এটা কিসের মার্কেট ক্যাপ? ডোজ কয়েনের মার্কেট ক্যাপ। দেখেন 1,10,000,000,000 কোটি, যাই হোক 1500-1600 কোটি ডলার হইল মোটামুটি ডোজ কয়েনটার ভ্যালু। মার্কেট ক্যাপ মানে হইল ওর জিনিসটার ভ্যালু, পুরো হোল জিনিসটার ভ্যালু। যেমন আপনার কাছে আপনার এক ব্যাংকে $10 টাকা আছে, আরেক ব্যাংকে 100 টাকা আছে, আরেক ব্যাংকে 500 টাকা আছে, বাট সব মিলে কি হবে? আপনার মার্কেট ক্যাপ মানে আপনার কাছে এতগুলা টাকা আছে। সো সেম ওর কাছে এক এক এক্সচেঞ্জের ভিতরে আলাদা আলাদা লিস্টেড থাকতে পারে। এই এক্সচেঞ্জে 5%, ওই এক্সচেঞ্জে 50%, ওই এক্সচেঞ্জে 30% ডাইলুট করা থাকতে পারে। বাট মার্কেট ক্যাপটা কি? ওর পুরা পুরা যে ডোজ কয়েনটা, এই কয়েনটার মূল্য কত? মোটামুটি 1500 কোটির মতন, বুঝছেন? ওকে, তাহলে এখানে আমি মার্কেট ক্যাপ দেখা দিলাম। দেন আমি দেখলাম লাস্ট 24 ঘন্টার ভলিউম। লাস্ট 24 ঘন্টার ভলিউম দেখছেন? লাস্ট 24 ঘন্টার ভলিউম কত? মোটামুটি $1.6 মিলিয়ন মতন লাস্ট 24 ঘন্টায় ভলিউম আসছে। ভলিউম মানে কি? ট্রেড করছে, এত টাকা ট্রেড হয়েছে লাস্ট 24 ঘন্টায়। $1.6 মিলিয়ন ট্রেড হয়েছে কিসে? ডোজে না, 6 মিলিয়ন না, এখানে 1,10,000,000 হ্যাঁ 1.6 মানে 168 মিলিয়ন ডলারের মতন ট্রেড হয়েছে মোটামুটি সারা দিনে। এটা কি? ভলিউম, বুঝছেন? আবারও বলি, মার্কেট ক্যাপ হলো পুরো কোম্পানিটার দাম। এখন কোম্পানি যদি হয় ধরেন এখানে 15 মিলিয়ন ধরি, তাহলে মোটামুটি $1.5 মিলিয়ন মতন ট্রেড হয়েছে, বুঝছেন? পুরো কোম্পানির কত পার্সেন্ট? 40-50%-এর মতন ট্রেড হয়েছে। 40-50% না, মানে 10-15%-এর মতন ট্রেড হয়েছে, বুঝছেন? এখন ট্রেডের পরে এখানে দেখেন একটা ভলিউম দেখাচ্ছে। এই ভলিউমে বাইং ছিল মোটামুটি সারাদিনে মার্কেট 42%। দ্যাটস ইট, এতটুকু বুঝতেই হবে। এবার দেখেন ভলিউমের মার্কেট ক্যাপ, মানে মার্কেট ক্যাপ অনুযায়ী সারাদিনে কত পার্সেন্ট ট্রেড হয়েছে? 11% ট্রেড হয়েছে। জাস্ট এইটা এই দুইটার ভাগ করছে একটু আগে, যেটা আমি অ্যাপ্রক্স বলছিলাম এই জিনিসটা। মানে তাহলে আপনি এই ভলিউম দেখেও বুঝতে পারবেন ওই মার্কেটের ভিতরে ট্রেডাররা বা ইনভেস্টররা কতটুক যৌক্তিক খাটায় ট্রেড করতেছে। ধরেন আপনি ইউনি এইটা সব জানতে চাচ্ছেন, এটার ভলিউম কেমন, কেমনে কি সব সার্চ করছেন এইখানে, Ctrl+V ইউনি। ওকে, চলে আসছে। দেখেন মার্কেট ক্যাপ কত? টোটাল মার্কেট ক্যাপ মোটামুটি ধরেন আপনার 4 বিলিয়ন, যেহেতু 4 মিলিয়ন ধরেন, যেহেতু সামনে আছে 4 মিলিয়ন কি মার্কেট ক্যাপ। ট্রেড হয়েছে কত? মোটামুটি
6%। দেখছেন? তার মানে এইটা আপনার জন্য ভালো নাও হইতে পারে। রিজন কি? আমরা জানি কোনো যখন ভলিউম বাড়ে বাট ওইখানে যদি কেনার প্রতি মানুষের আগ্রহ না থাকে, কি হয়? ওই মার্কেট আপনার জন্য অ্যাকচুয়াল বাইং জোন হয় না। ওইখানে কনভার্জন ডাইভার্জন হয়। সেমভাবে এখানে ক্যাপিটাল তো অনেক বড়, ক্যাপিটাল অনেক বড়, বাট এইখানে অত মানুষ ইন্টারেস্টেড না। বুঝে গেছে? আবার এইটাও ভাবতে পারেন, একটু আগে ছিল কিন্তু 15,000 কোটি টাকা, ওইটা অনুযায়ী 11% ছিল, আর এটা মাত্র 4,000 কোটি টাকা, ওই অনুযায়ী দেখা গেলে 6% নট ব্যাড, অনেক ভালো। ডোজের তুলনায় এইটাতে ট্রেড কম হইলো, বাট যারাই এখানে ট্রেড করতেছে হোল্ড করতেছে 1 ইয়ারে যাই দেখি এক ইয়ারলি কেমন রিটার্ন দিচ্ছে। ভালোই, খারাপ না। কত পার্সেন্ট দেয় ইয়ারলি? 43%। তার মানে আপনার ক্যাপিটাল যদি 1 লাখ যদি আপনার ক্যাপিটাল থাকে, 43% মানে আপনার মোটামুটি $43,000 মতন, $43,000 মতন হয়, এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনার ক্যাপিটাল যদি থাকে 1 লাখ বা 100 টাকা আপনার ক্যাপিটাল থাকলে 1 বছর পরে আপনার ওই 100 টাকা 143 টাকা হবে। দ্যাটস ইট, এই কয়েনটার মাধ্যমে। তাহলে এই টাইপে 1,143 টাকা কি আপনার দিবে? 100 টাকা যদি ব্যাংকে রাখেন, 143 টাকা আপনার দিবে, ব্যাংক আপনার দিবে 106 টাকা, 6% রিটার্ন। বুঝছেন? এখান থেকে আপনি ব্যাংকের তুলনায় কত পার্সেন্ট বেশি রিটার্ন পাচ্ছেন? 7 গুণ রিটার্ন পাচ্ছেন একটা কয়েনে। এখন এখানে বহুত কয়েন আছে, এক একটা কয়েন 400, 500, 600, 6,000, 7,000% রিটার্ন দেয়। দেখেন এখানে যাই 1 ইয়ার, দেখছেন 6,000% রিটার্ন, 6,000% রিটার্ন। বুঝেন? 3,000% রিটার্ন। বুঝেন? আর এই 100% যদি রিটার্ন দেয়, আপনার ক্যাপিটাল ডাবল। ব্যাংক আপনার কত দিচ্ছে? 1 লাখে 1,06,000 টাকা 1 বছর পরে। এখান থেকে যদি আপনি 100%ও নিতে পারেন 1 বছরে, তাও তো আপনার 1 লাখ 2 লাখ হচ্ছে। ব্যাংকের থেকে আপনি কত ভালো। এখানে কথা হচ্ছে কি, আপনার টাকা বাঁচানোর। আপনার ক্যাপিটাল যদি 20 লাখ থাকে, আপনি কি 20 লাখ দিয়ে পুরোটাই ট্রেড করবেন? না, 20 লাখ দিয়ে তো আর করবেন না। আপনি হয়তো 2 লাখ দিয়ে ট্রেড করবেন, বাকি 18 লাখ কই রাখবেন? 18 লাখ ব্যাংকে রাখবেন? বাংলাদেশ এটা ধরে লয়ে যাবো গা। আমার অনেকে বলে যে ভাই আপনার রিয়েল অ্যাকাউন্ট দেখান না কেন, আপনার ট্রেড নিয়ে দেখান না কেন? এটা বাংলাদেশ। এই পর্যন্ত ইউটিউবিং করে ভাই আমি জেলে পর্যন্ত যাইতে হয়েছে আমার। 3 ঘন্টা আমি জেলে ছিলাম। বুঝছেন? উত্তর একটা জায়গায় থাকতাম, ওইখান থেকে আমার বাসা ছাড়া লাগছে। আমি ওইটা নিয়ে ভিডিও বানাইছি। রাত 6টা বাজে আমার রেসিডেন্সিয়াল এলাকা থেকে বের করে দিছে শুধু ইউটিউবের জন্য। এখানে যদি আমি আমার ক্যাপিটাল দেখাই, 2 দিন পরে এসে আমার ডিবি ধরে নিয়ে যাবে। এই জন্য আমি রিয়াল কিচ্ছু করি না, এটা বাংলাদেশ। বুঝাইতে হবে এখানে। আমি শো অফের জন্য করে আমার কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নেই। মানুষের দেখানোর কোনো দরকার নাই আমার। আমি ভালো আছি, তুমি আমার ব্যাপারে কি ভাবলা, আই জাস্ট ডোন্ট কেয়ার। কোনো কেয়ারই নাই আমার, কোনো কেয়ারই নাই। এই জন্য আমি আমার রিয়াল কিছুই দেখাই না। মানুষ আমার যেমনি ইচ্ছে এমনি জাজ করুক, সমস্যা নেই। আমার খুবই ভয় করে ভাই, আমার খুবই ভয় করে। এই জন্য আমি রিয়েল কিছু দেখাই না। বুঝছেন? তাহলে আপনার যদি ক্যাপিটাল থাকে মোটামুটি ধরেন 1 লাখ, আপনি কি করবেন? ওইটা 20,000 টাকা দিয়ে হয়তো ট্রেড করলেন, বাকি 80,000 তো আপনার ব্যাংকেই রাখতে হবে না ক্যাশ রাখবেন? কয় টাকা ক্যাশ রাখতে পারবেন আপনি? এখন আপনার কাছে টাকা কম, যখন আপনার কাছে 1 কোটি টাকা হবে, আপনি ক্যাশ রাখবেন? সম্ভব এটা? কই রাখবেন? আপনার ইচ্ছা কই রাখবেন, বাট আমার তো বিভিন্ন জায়গায় ডাইলুট করা থাকে। এইটা হইলো ব্যাপার। তাহলে ব্যাংক আমার যদি মাত্র 6%, 7% দেয়, ওইটাও আবার এই পক্কর চক্কর এইভাবে আরও 1% কাইটা নেয়, তাহলে আমার ক্রিপ্টোকারেন্সি ভালো। আমার টাকা আমার কাছে থাকতেছে, আমি দৈনিক দেখতেছি, যখন এটা উঠাইতে পারতেছি। বুঝেন নেই? সো কারেন্সি হলো একটা ইনভেস্টিং জোন। এখানে আপনি ইনভেস্ট করবেন ভাই, এখানে ইনভেস্ট করবেন। ফরেক্স থেকে কইরা আসছেন, এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি, আমি এইভাবে পালন করি। মানুষ কী করে আমি জানি না। আমার যেটা দিয়ে যেভাবে যেটা ইউজ করার পর যদি কিছু থাকে, আমি এইখানে লাগাই রাখি। দ্যাটস ইট। আমার পোর্টফোলিও আস্তে আস্তে ভারী হচ্ছে। সো আপনার কাছে যখন টাকা থাকবে, আপনি এইখানে এটা রাখবেন, ব্যাংকে না রেখে এইখানে রাখবেন। আমি পুরোপুরি ব্যাংকের বিপরীতে। আমার টাকা দিয়ে তুমি বিজনেস করে 1,50,000 টাকা ইনকাম করবে, আমার তুমি 6,000 টাকা দিতে পারবে না। রাখলাম না তোর কাছে, সমস্যা কি? আবার এই 6,000 দেওয়ার সময় উঠানোর সময় ঝামেলা কাহিনী। তাই 1 বছর হইলে আবার 3 মাস ম্যাচিউর হইতে হয়। 1 বছর পর টাকা আবার উঠানো যায় না ফিক্সড ডিপোজিট থেকে। গেলে এই ঝামেলা করে, ওই ঝামেলা করে, আরও 2 মাস সময় নেয়। এত প্যারার দরকার নেই। সো আমি এটা করি, আমি আপনাদের বললাম, কারণ আপনারা আমার টাকা দিচ্ছেন, তো ভ্যালু তো দিতে হবে। আপনার ইচ্ছা। এখনও ক্যাপিটাল কম, যখন ক্যাপিটাল বেশি হবে, আপনি ক্রিপ্টোতে টাকা রাখবেন ফর সেফ ইনভেস্টিং। এখন আমি হয়তো পাবলিক ফিগার দেখে মানুষ আমার বাইন্যান্স দেখতে চাইবে।
আপনারটা কিন্তু কেউ দেখবে না ভাই, আপনারা কেউ চিনে না, বুঝছেন? বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যাদের বাইন্যান্সে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 100 লাখ ডলার পড়ে আছে। বহুত মানুষ আছে এমন, বহুত, অভাব নেই। বাট ওরা কেউ দেখায় না, কারণ ওরা পাবলিক ফিগার নেই, বোঝা যায় না। আপনার আশেপাশেই দেখবেন ট্রেডার ঘুরতেছে, হিউজ ইনকাম করতেছে, হিউজ কামাচ্ছে। সন্ধ্যাবেলা বের হচ্ছে, সারা রাত ঘুরা মুড়ে 50,000 উড়া চলে আসছে। নর্মাল, আপনি দেখলে বুঝবেনও না। অনলাইনের টাকা বোঝা যায় না, বুঝছেন? এখন ফেসটা পরিচিত হয়ে গেছে দেখা মানুষ অন্যভাবে জাজ করে, দ্যাটস ইট, আর কিছুই না। সো এটা একটু খেয়াল রাখেন, বুঝছেন? আপনি সেফলি বাইন্যান্সে রাখতে পারেন, কারণ আপনারটা ট্র্যাক হবে না, আপনার কেউ চিনে না। আমারটা আগে ট্র্যাক হইতো না, হয়তো এখন হয়, বাট আমার রিয়েল বাইন্যান্স কেউ জানেই না। আমার ফ্যামিলির হয়তো আমার ভাইটা জানে, আমার আম্মুর আইডি দিয়ে করছি ওইটা জানে, বাট আমারটা নাই, কেউ জানবে না। এগুলো আমি জীবনও দেখাবো না, আর সম্ভবও না। সব পাইলেও আমার এগুলো কি, আমার কোনো এভিডেন্স পাবে না। আমার আইসা হয়তো আমার ভাই বাইন্যান্স থেকে 12-13 হাজার ডলার নিতে পারে, সম্ভব না। এটা ছাড়া একটা টাকাও পাবে না আমার কাছ থেকে। আমি পুরো হাইট। এগুলো আমি ইউটিউবে বলি না, কারণ তাইলে আরও ঝামেলা হবে। আপনার তো আমার সাথের লোক, একসাথে এতদিন ছিলাম, দ্যাটস ওয়াই বললাম। যখন অনেক টাকা হবে বাইন্যান্সে, আপনি শুধু এই চিন্তা করে রাখবেন যে আমার টাকা মাল্টিপল হচ্ছে আস্তে আস্তে। যে কোনো কয়েন দেখেন 200-300% রিটার্ন, হিউজ ভাই, হিউজ। আপনি 10 লাখ টাকার বিজনেস করলে ওই বিজনেস 20 লাখ টাকায় পরিণত হইতে 2 বছর সময় লাগে। একটু মেন্টালিটি ভালোভাবে কাজে খাটায়, 2-3টা ভালো কয়েন দেখা, ফান্ডামেন্টাল ঠিকভাবে দেখা, আপনার টাকা ব্যাংকে না রেখে এখানে লাগাই রাখলেন, দ্যাটস ইট। আর যদি চিন্তা করেন যে আপনি ফরেক্স ট্রেড করবেন, করেন। আর যদি চিন্তা করেন আমি ফিউচার ট্রেড করব, কোনো দরকার নেই বাইন্যান্সে ফিউচার ট্রেড করার দরকার নেই। ফিউচার ট্রেড আপনি আস্তে করে এক্সনেসে করেন। দেখেন তো এখানে কি আছে কি না এক্সনেসে ফিউচার ট্রেডের অপশন, অবশ্যই আছে। এক্সনেসটাই পুরাটাই ফিউচার ট্রেড, বুঝছেন? তাহলে যারা যারা বাইন্যান্সের মাধ্যমে ট্রেড করতে চান, কই করবেন? এক্সনেসে করবেন। যদি কেউ বলেন যে ভাই আমি ফিউচার ট্রেড করব, এক্সনেসে করবেন, কারণ এক্সচেঞ্জের ভিতরে কারেন্সি পেয়ারের ফিউচার ট্রেড করা যায়। এটার জন্য আপনার বাইন্যান্সের দরকার নাই, কারণ বাইন্যান্সে হিউজ ঝামেলা। এক্সচেঞ্জে কি একটা অর্ডার ধরেন, আপনি এখান থেকে সেল করছেন, একটা অর্ডার কমপ্লিট করে দিচ্ছেন না, এখানে ঢুকলেন, কি করছেন, স্টপ লস টার্গেট হিট দিয়ে দিচ্ছেন না মন মতন। বাইন্যান্স এটা পসিবল না, বুঝছেন? বাইন্যান্স এটা পসিবল না। কেন পসিবল না? কারণ বাইন্যান্সের ভিতরে সব কিছু লিখতে হয়, বুঝছেন? এইভাবে মার্কেট কপি করে লেখামেখি একটা হিউজ ঝামেলা। তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সিতে কেমন ট্রেড করব? এখানে যাব, ফেভারিটস যাব, কারেন্সি আছে ক্রিপ্টো, ওকে। এই যে ক্রিপ্টোর এই পেয়ারগুলো আমার জন্য ভালো, ইথিরিয়াম যা আছে আমি এইখানে ট্রেড করব, আমার বাইন্যান্সে যাওয়ার দরকার নেই। এখনও বলতে পারেন ভাই আমি তো ডোজের ভিতরে ট্রেড করব, লাভই নেই ভাই, ওইসব মার্কেটে ভলিউম কম থাকে। এখন আপনার সামনে যদি বিরিয়ানি রাখা হয়, আপনি ডাল দেওয়া ভাত খাবেন না ভাই, স্বাভাবিক। যেখানে বিটকয়েন, ইথেনিয়াম, রিপল ওইসব কোম্পানি ট্রেডিং করাচ্ছে, ওইখানে আপনার ডোজ, পেপে, নোট এইসবে কেউ ট্রেড করবে না, কারণ ওইখানে ভলিউম কম থাকে, বুঝেন? বিটকয়েনে মানুষ বেশি ট্রেডিং করে, বেশি ইনভেস্টিং করে, বিটকয়েনে ভলিউম বেশি থাকবে। ট্রেডিং জিনিসটা কি? মার্কেটে বাইং সেলিং হলে তো আপনার প্রফিট লস হবে, তাই না? বাট ওইসব কয়েনে বাইং সেলিং হয় না বেশি। যেখানে আমরা যেসব কয়েনগুলো দেখি, এসব কয়েনের ভিতরে অনেক বেশি বাইং সেলিং হয় না। এই যে এইসব কয়েনে অনেক বাইং সেলিং হয় না, এইসব কয়েনে অনেক। দেখেন আমি এই যে কাশপা Ctrl+C Ctrl+V, ওকে আসলাম। দেখেন তো এইখানে ফিউচার ট্রেড করা যায় কি না? যায়? ফিউচার ট্রেড করা যাবে না, কারণ ওর মার্কেট ভ্যালু কত ভাই? দেখেন তো কত ভ্যালু, মার্কেট ক্যাপ। এত ছোট মার্কেট ক্যাপের ভিতরে ট্রেড করে কত পার্সেন্ট? মাত্র 30% মানুষ ট্রেড করে। তার ওর ক্যাপিটাল যদি আপনার 39 মিলিয়ন হয়, 3%-এ কত আসে? 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়ন তো ভাই একটা ট্রেডার একদিনে কামায়, বুঝছেন? এখন এইখানে আপনি কেমনে ট্রেড করবেন? নাই তো, এখানে তো মানুষ নাই, ওদের ব্রোকার ফি উঠে না, এই জন্য ওরা এই ফিউচার ট্রেড করতে দেয় না বাইন্যান্সে। আবারও বলি, বাইন্যান্সে যদি আপনার ট্রেড করতে হয়, আপনার লাগবে কি? ভলিউম। ট্রেডিং কোত্থেকে আসছে? হাই ভলিউম। যেখানে ভলিউম বেশি, ভলিউম মানে লিকুইডিটি, যেখানে প্রচুর লিকুইডিটি থাকবে, বাইং সেলিং থাকবে, ওইখানে তো আমি ট্রেড করবো। তাহলে তো আমার জন্য এক্সনেসই ভালো। এই যে কারেন্সি পেয়ারগুলো আছে, এখানে ট্রেড করব। আমি গোল্ডে ট্রেড করব, সমস্যা কি? ইন্ডিসেসে ট্রেড করব, এই যে এইখানে করব, এই যে ডাউ জোন্সে করব, দেন আপনার US30-তে করব, এনাফ। এগুলোতে ট্রেড করে তো কুল পাবেন না। ফিউচার ট্রেডে যদি করবেন, এক্সনেসে করেন, ক্রিপ্টোকারেন্সিতে আপনি ইনভেস্ট করেন। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। সো কারো যদি কোনো ভ্যালিড কোশ্চেন থাকে তাইলেই করেন ভাই, আর উল্টাপাল্টা কোশ্চেন করেন না ভাই, খারাপ লাগবে খুব, বুঝছেন? কারণ যেগুলা ভ্যালুয়েবল কোশ্চেন ওগুলাই করেন আল্লাহর রাস্তে।